আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শামস তাবরিজ শিকাগো থেকে বলছি। আজকে আমরা এখানে আছি ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইন কোভিডের আলোকে এটা আলোচনা করার জন্য। প্রথমে আমি যারা বাংলাদেশে তাদেরকে স্বাগত জানাই, শুভরাত্রি। আর আমেরিকায় যারা এখন শুভ সকাল। তো আজকে আমাদের এখানে আলোচনায় থাকবেন প্রফেসর আতিকুল হক, সৈয়দ আতিকুল হক। উনি প্রফেসর বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটির রিউমাটোলজি প্রফেসর। তারপরে থাকছেন আমাদের এখানে প্রফেসর টিটু মিয়া, উনি প্রিন্সিপাল মুগদা হসপিটালে। তারপর থাকছেন প্রফেসর জাহিদ, উনি স্কয়ার হসপিটালের ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিস এবং মাইক্রোবায়োলজি প্রফেসর। তারপরে থাকছেন প্রফেসর আকরাম, উনি এক্স মাইক্রোবায়োলজি প্রফেসর ময়মনসিংহ মেডিকেল, উনি এখন ইম্পেরিয়াল হসপিটাল চট্টগ্রামে যেটা সেখানে আছেন। তো আমাদের সাথে জয়েন করবেন ডক্টর তাজবিরুল ইসলাম, উনিও জয়েন করবেন আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে। তো আমি আমার সম্পর্কে বলি, আমি হচ্ছি বাংলাদেশ ঢাকা মেডিকেল থেকে গ্রাজুয়েট করা, এখানে এসে মেডিসিনে রেসিডেন্সি করে তারপর ইনফেকশাস ডিজিজে ফেলোশিপ করে এখন কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ফ্রম ইউনিভার্সিটি অফ ইলিনয় ইন শিকাগো। তো আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো, প্রথমে আমি একটু যেটা নাকি তাজবির ভাই শুরু করার কথা ছিল সেই অংশটা আমি করে ফেলছি, যে ইনফেকশাস ডিজিজ যে সাবজেক্টটা, এটা ইনফেকশন কন্ট্রোল এবং ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ যেটা নাকি বাংলাদেশে একটা সাবজেক্ট হিসাবে সবাই ধরে নেয়, এটা নিয়ে কিছু মনে হয় কনফিউশন আছে অনেকে। তো এইটা নিয়ে আমি দু একটা কথা বলবো। ইনফেকশাস ডিজিজটা হচ্ছে একটা সাব স্পেশালিটি অফ মেডিসিন। এটার ব্যাপারটা কি, এটা হচ্ছে যেমন আমাদের হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি হয় বা আউট পেশেন্টও যখন পেশেন্ট ভর্তি হয়, আমাদের যে রেগুলার ইনফেকশন, জেনারেল ইনফেকশাস ডিজিজ যেটা আমি বলি, সেটা হতে পারে ইনফেকশন ইন ব্রেন, সেটা হতে পারে ইনফেকশন ইন হার্ট, অথবা হতে পারে সেটা বোনসের ইনফেকশন। এই ইনফেকশনগুলো আমরা জেনারেল ইনফেকশাস হিসেবে ধরি। আমি সেগুলো নিয়ে কমপ্লিকেটেড কেস যেগুলো, সেগুলো নিয়ে কাজ করি। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট যেটা নাকি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তারপরে অটো ইমিউন ডিজিজের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, এইচআইভি এইডসের পেশেন্ট, এই পেশেন্টদের ইনফেকশনগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড। সেগুলো নিয়ে আমরা ইনফেকশাস ডিজিজ যারা আমরা কাজ করি। এটা ছাড়া ইনফেকশন কন্ট্রোল, যেটা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটার পরিধি অনেক বেশি। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। সেটা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা ওয়েল স্টাবলিশ একটা প্রোটোকলের মধ্য দিয়ে চলে, যেটা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে কারা থাকে, ইনফেকশাস ডিজিজ হিসাবে আমরা থাকি ফ্রম মেডিকেল সার্ভিস ক্লিনিক্যাল সাইড থেকে। এখানে থাকে একজন বিশেষভাবে ট্রেন করা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের উপরে এপিডেমিওলজি থাকে, যাদের অনেকেরই হয়তো পাবলিক হেলথের ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু হসপিটাল এপিডেমিওলজিতে ট্রেন। তারা দেখে নন ক্লিনিক্যাল সাইটগুলো দেখে, প্রোটোকল তৈরি করা, এগুলি করা। অ্যাজ এ ক্লিনিক্যাল সাইট আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। এখানে আরো কারা থাকে, মাইক্রোবায়োলজি যারা, তারাও কিন্তু এখানে ইনপুট করে। তারা হচ্ছে এখানে আমাদের ডেটাগুলো দেয়, মাইক্রোবায়োলজি কালচার এবং সেন্সিটিভিটি ডেটা, তারপরে বিভিন্ন ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশনের প্রোটোকল, এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করে। তো এটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। আরেকটা যেটা বললাম যে ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ, যেটা নাকি বাংলাদেশে সবাই বুঝে ইনফেকশাস ডিজিজ বলতেই বোঝায় একটা সংক্রামক ব্যাধি, তার মানে একটা ছোঁয়াচে রোগ, এটা কিন্তু সবাই চিন্তা করে। তো ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ যেটা, সেটা আপনারা বাংলাদেশি যারা আছেন তারা আরও বেশি ভালো বলতে পারবেন, কারণ আমরা একটু নিয়ে বেশি ডিল করি না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। যেটা নাকি আমরা দেখি টাইফয়েড, ম্যালেরিয়া, তারপরে কালাজার ইন বাংলাদেশ, তারপরে ফাইলেরিয়াসিস, তারপর ডেঙ্গি ইন বাংলাদেশ ইজ ভেরি কমন। এই জিনিসগুলো আমরা ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ, টিউবারকুলোসিস, এই জিনিসগুলো যারা কাজ করে তারা বিশেষ করে এই ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজটাকে ইনফেকশাস ডিজিজ হিসাবে ধরে। এটা হচ্ছে আমার একটা ওভারঅল আইডিয়া যে ইনফেকশাস ডিজিজ আর ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ এবং ইনফেকশন কন্ট্রোল, এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করি। তো আজকে আমরা যেটা করব, আমরা এখানে কিছু জিনিস আলোচনা করব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, এখন যেহেতু কোভিড-19 বাংলাদেশে এটা এবং সারা বিশ্বে এটা আলোচিত বিষয়, সেটার আলোকে আমরা কিছু কথা বলে এই ইনফেকশন কন্ট্রোল, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটার বর্তমান অবস্থাটা কি এবং আমাদের ভবিষ্যৎ এটার থেকে কি আমরা কি নিতে পারি, এই যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এগুলো নিয়ে আমরা কিছু কথা বলব। তো আমি প্রথমে প্রশ্ন করব প্রফেসর জাহিদ, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন যে বাংলাদেশে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটার বর্তমান
পরিস্থিতি, আপনি একটু আগে থেকে, আমি জানি আপনি ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এটার উপরে একটা অর্গানাইজেশন করেছিলেন, আমি সেখানে একটা লেকচার দিতে গিয়েছিলাম আপনার। আপনি একটা অর্গানাইজেশন জড়িত ছিলেন, আপনি ছিলেন সেটার প্রেসিডেন্ট। সেটার কি অবস্থা ছিল, এটা কতদূর গিয়েছে এবং বর্তমানে কি অবস্থা, আপনার হাসপাতালে কি অবস্থা, সংক্ষেপে যদি বলেন। না, অনেক ধন্যবাদ। আমরা এটা শুরু হয় মানে স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ বলা যায়, একেবারে গোড়াতে কিছুই ছিল না। মানে ইনফেকশন কন্ট্রোল তো আমেরিকাতে ধরেন সিডিসি 70s-এ এটা বলে যে এগুলো একটা হসপিটাল হতে গেলে একটা ইনফেকশন কন্ট্রোল টিম লাগবে, একজন ইনফেকশন কন্ট্রোল নার্স লাগে, একজন এপিডেমিওলজিস্ট লাগে, এরকম লাগে। পরে আস্তে আস্তে এটা ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট ওয়ার্ল্ড ওয়াইড। যে কোনো হাসপাতাল হতে গেলে তার পারমিশন নিতে গেলেও প্রথমেই আছে যে তোমাদের সেফটি কি অবস্থা, তোমাদের ইনফেকশন কন্ট্রোল টিম কি অবস্থা, এগুলো। তো বাংলাদেশে এটা একদম একদম প্রিমিটিভ স্টেজে একটা ছিল ধরেন 2004 সালের দিকে। তখন আমেরিকা থেকে যে অনেকে আসেন, হ্যাঁ, আমাদের এসে তারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের ফ্রেন্ডস সিনিয়র ভাইরা আছেন, তাবরিজ আপনিও পরে যোগ দিয়েছেন। এটা চলতে থাকে। আমরা তখন জিনিসগুলো নিয়ে টেক আপ করি, শেখার শুরু করি এবং বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে এগুলো কথাবার্তা বলা শুরু করি। এমনকি হ্যান্ড হাইজিন এগুলোটাও মানুষের কাছে প্রায় অজানা, শুনলে অবাক হচ্ছে বা হচ্ছে এরা আবার নতুন কি কথা বলছে, এসব গুলো ছিল। অনেক স্ট্রাগল হয়েছে। এরপরে যখন 2006 সালে স্কয়ার হসপিটাল যখন তৈরি হলো, তখন আমাকে তারা ডাকলো। আমি আগে ইব্রাহিম মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি প্রফেসর ছিলাম। ওখানে আমি রিয়েল কাজ করার সুযোগটা পাই এবং ইনফ্যাক্ট স্কয়ার হসপিটাল ইজ দ্য পায়োনিয়ার ইনফেকশন কন্ট্রোল বাংলাদেশে। এটা প্রাইভেট লেভেলেই শুরু হয় এবং সেখানে যত প্রোটোকল আছে, বিদেশি বন্ধু বান্ধব যারা আছে, সিডিসি ডব্লিউএইচও কি বলছে, এগুলো পড়াশোনা শুরু করি। তারপরে যখন প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করা শুরু করলাম, তখন মানুষকে জিজ্ঞেস করলাম, করে করে ট্রায়াল অ্যান্ড এরর মেথড এগুলো শেখা। এখন এটা স্কয়ার হসপিটাল এটাকে ফুল ফ্লেজেড একটা ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রামটা আছে। শুধু এটা না, এখন আমরা বিভিন্ন হসপিটালে যাই, বিভিন্ন হসপিটালে গিয়ে তাদেরকেও মোটিভেট করা, বলা, ট্রেনিং দেওয়া। অনেক হসপিটালের নার্স যারা তারা আমাদের এখানে আসেন, এসে আমরা ট্রেনিং দিই এভাবে। কিন্তু প্রাইভেট লেভেলে খুব বেশি তো এগোনো আসলে যায় না। আমরা গভর্নমেন্টের সঙ্গে অনেকবার বসেছি, কথা বলেছি এবং গভর্নমেন্টও তারা তাদের সিডিসি আছে, গভর্নমেন্টের যে আমাদের ইয়েটা, তারাও এগুলো নিচ্ছে। নিয়ে এখন কিন্তু এই করোনার সাথে প্রত্যেকের মানে টনক নড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। প্রত্যেকে এই জিনিসটার গুরুত্ব চরমভাবে বুঝতে পারছেন এবং এখানে ইনফেকশন কন্ট্রোলের যে বিরাট রোল, এটা খুব ভালোভাবে প্রমাণিত হয়। দেখা যায় যে বাংলাদেশে প্রথমে ডাক্তাররা প্রচুর কিভাবে তারা ইনফেক্টেড হয়েছেন, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী। এর বড় একটা কারণ ছিল এই যে ডোনিং ডফিং, এই বেসিক জিনিস কিভাবে পড়তে হবে। N95 মাস্ক জিনিসটা সম্পর্কেও ভালো ধারণা ছিল না। N95 মাস্ক পরলেই যে হবে না, এটা যে ফিট হওয়া লাগে পুরো স্কিনের সঙ্গে টাইটলি, যাতে নিঃশ্বাস নিলে বাইরে থেকে পাশ দিয়ে, আমাদের সার্জিক্যাল মাস্ক কিন্তু পাশ দিয়ে বাতাসটা ঢুকতে পারে। তো ওগুলো এসব ব্যাপার আছে। সব মিলে এখন এটা একটা খুবই জরুরি এবং খুব সুখের কথা, ভালো কথা। আমরা কয়েকদিন আগে আসবো, জি আমরা ওটাতে আসবো। আমি ওই ধাপে ধাপে এগুলো আসবো, আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা আছে। তো আপনাকে আমি স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাই এখানে। আপনাদের স্কয়ারে যে স্ট্রাকচার, অর্গানোগ্রাম যেটা, সেটা আপনারা কিভাবে এটাকে ম্যানেজ করছেন? কি ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্রোগ্রাম যেটা, সেটার চিফ কে এবং এটার কতজন এমপ্লয়ি এবং তাদের যে অর্গানোগ্রাম, এটা কিভাবে আপনারা করছেন? এটা হলো প্রথমে, হ্যাঁ ঠিক আছে, ইনফেকশন কন্ট্রোল একটা কমিটি আছে, যারা সিনিয়র কনসালটেন্টসরা আছেন। এটা আমি কনসালটেন্ট অফ মাইক্রোবায়োলজি হিসেবে ওইটার হেড, ইনফেকশন কন্ট্রোল কমিটির হেড। এবং এখানে বিভিন্ন রকম করা হয়, প্রোটোকল তৈরি করা, ট্রেনিং, এগুলো করা হয়। আর এটাকে কাজে টু ট্রান্সলেট ইনটু অ্যাকশন যেটা, সেটা হলো ইনফেকশন কন্ট্রোল টিম। এটা আমার সঙ্গে
আমি আছি এটার হেড, আমার সঙ্গে ইনফেকশন কন্ট্রোল নার্স আছেন একজন, আরেকজন রেসিডেন্ট মেডিকেল অফিসার আছেন ইনফেকশন কন্ট্রোল ডক্টর। এই তিনটে মিলে এই টিমটা, এবং তারা এই কাজগুলো করছে। আর এদের অ্যাডভাইজার হিসেবে ইনফেকশন কন্ট্রোল ইয়েতে কমিটিতে যারা সিনিয়র কনসালটেন্ট আছেন এবং ডাইরেক্টররা আছেন তারা এখানে আছেন। এটাই। জি, ধন্যবাদ। তো আমি এখানে একটা জিনিস অ্যাড করি, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। এটা শুধুমাত্র এই যে আপনি যেটা যথাযথভাবে বলেছেন, এটা শুধু কোভিডের জন্য, এটা সারা বছর প্র্যাকটিস করতে হয়। তো আমরা তো জানি যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এটা ডিপেন্ড করে একটা কি ব্যাকটেরিয়া, কি ভাইরাস, এগুলো নিয়ে কাজ করছে, যেটা নাকি একদম ওয়ার্কিং লেভেলে। এটা অনেক কিছু আছে। তো সেখানে আমাদের সবার জন্য একটা জিনিস আমি বলে আমি প্রফেসর আতিকের কাছে যাব, যে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রিকশন বলে একটা কথা আছে। সেটা হচ্ছে আমরা ধরে নিব হাসপাতালে যত পেশেন্ট আছে তাদের কোনো একটা ইনফেকশন থাকতে পারে, এবং সেই জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যান্ড হাইজিন। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আপনার সবাইকে একটা জানতে হবে যে কোনো একটা পেশেন্টের যদি বিশেষ কোনো ইনফেকশন থাকে, তাহলে এডিশনাল যে ইনফেকশন প্রিভেনশনের এবং নিজের যে প্রোটেকশনের মেজার, সেগুলো অটোমেটিক্যালি এটা স্ট্যান্ডার্ড প্রিকশনের পার্ট হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের একটা। তা আমি এই কোভিড নিয়ে আমরা একটু কথা শুনতে চাই। আমি যতদূর জানি যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কোভিড ইউনিট শুরু হয়েছে। প্রফেসর আতিক স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই এখন কোভিড ইউনিটটা এখানে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে কিভাবে সেট আপ করা হয়েছে, আইসোলেশন প্রোটোকল কারা ম্যানেজ করছে, এবং নন কোভিড ইউনিট এটাকে রান করবে কিনা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি বলবো যে প্রথমেই আমাদের আসলে বাংলাদেশে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনার গোড়াতে যদি আমি যাই, তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের দেশে আইপিসি কনসেপ্টটা কিন্তু সেভাবে কখনো স্থান পায়নি, গুরুত্ব পায়নি। এটা ডক্টর জাহিদও তার বক্তব্যে বললেন। তিনি স্কোয়ারে হয়তো অনেক কাঠখড় পুড়িয়ে এসে চালু করেছেন, কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতাল তো দূরের কথা, এমনকি যে কর্পোরেট হসপিটাল সেগুলিতেও কিন্তু ফুল যে আইপিসি প্রোটোকল, ডব্লিউএইচও আছে, সিটিসি আছে, সেই প্রোটোকলগুলো কোনোটাই এখনো সত্যিকার অর্থে প্রচলিত হয়নি। তা আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে কোভিড ইউনিটটা সেই একটা প্রেক্ষাপট থেকেই এটা চালু হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই মানে এখানে এটা ঠিক যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে কোভিড ইউনিট খোলা হবে এই সিদ্ধান্তটা নেওয়া হয় মে মাসের 3য় সপ্তাহের শেষে কিংবা 4র্থ সপ্তাহের প্রথমে। কাজেই মোটামুটি আমাদের দেশে বেশিরভাগ কোভিড সেন্টারে যেমন আকস্মিকভাবে শুরু হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার তুলনায় প্রায় 5 সপ্তাহ বেশি সময় পেয়েছেন, এবং এই সময়টাতে অনেকগুলো প্রস্তুতি নেওয়া হয়েছে, যেটা আমি তাদের প্রশংসা করেই বলবো। যদিও একটা জিনিস ঠিক যে যখন একটা জিনিস স্ক্র্যাচ থেকে শুরু হয়, যে কিছুই ছিল না তার থেকে শুরু হবে, সেখানে প্রচুর ইমপারফেকশন থাকবেই। যেমন আমি বলবো যে এই কোভিড ইউনিটের সাথে সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে একটা সেন্ট্রাল ডিসইনফেকশন সাপ্লাই সেন্টার একটা থাকার কথা। সেই ধরনের সেন্টার যে সার্বিক দায়িত্ব নেবে, যা কিছু রিসাইকেল করা হবে সেগুলোকে প্রপারলি ক্লিন করা, ডিসইনফেক্ট করা, প্রপারলি প্যাক করে আবার ওয়ার্ডে যে সরবরাহ করা, সেই প্রথাটা এখনো গড়ে ওঠেনি। এটা গোড়ার দিকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। কিন্তু এছাড়া এইটা বাদ দিয়ে যা কিছু হয়ে থাকতে পারে, যেমন একটা হচ্ছে আমাদের গত 1 মাসে এইখানে যারা ডিউটি করবেন, চিকিৎসক থেকে শুরু করে আয়া ক্লিনার পর্যন্ত সবাইকে কিন্তু ট্রেনিংটা দেওয়া হয়েছে, মানে পার্সোনাল সেফটি, তারপরে ট্রান্সমিশন প্রিভেনশন, এগুলির জন্য কি কি করা দরকার, হ্যান্ড হাইজিন সহ এই এবং পিপি ডনিং ডফিং, এই সমস্ত জিনিসই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে গত 5 সপ্তাহ ধরে, এবং এই শিক্ষাটা বেশ চমৎকারভাবে হয়েছে। ডাক্তারদের যে রোস্টার ভাগ করা, এটাও মোটামুটি আমি বলবো সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রতিটা গ্রুপে 44 জন ডাক্তার থাকবেন, যারা 7 দিন করে এখানে ডিউটি করবেন, তারপরে তারা 14 দিন একটা হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন, এরপরে 1 সপ্তাহ তারা বাসায় যাবেন, তারপরে তারা আবার ফিরে আসবেন। মানে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। এখানে মানে হ্যান্ড হাইজিন বা সাবান দিয়ে হাত ধোয়ার যে ব্যবস্থাটা, সেটাও পর্যাপ্ত পরিমাণে করা হয়েছে। যদিও এই ব্যাপারে আমি প্রথম দিকে আমি নিজেও একটা লেকচার দিয়েছিলাম। তার মধ্যে আমার একটা দাবি ছিল যে আমাদের যে সমস্ত খোলা জায়গা চলাচলের মতন প্রশস্ত, সেখানে 2 মিটার পর পর একটা সাবান বা সাবান সেন্ট্রাল সোপ সাপ্লাই সহ বেসিন দেওয়ার একটা ব্যবস্থা করা, যেটা আমি জানতে পেরেছি সেটা এখনো হয়নি। তবুও মোটামুটি যা জানতে পেরেছি যে আমাদের তো আপনারা নিশ্চয়ই জানেন যে কেবিন ব্লকটাকে করা হয়েছে এখন কোভিড
ইউনিট, সেই কেবিন ব্লকের নিচতলা হচ্ছে ট্রিয়াজ এরিয়া, এবং এখানকার একতলা হচ্ছে ডাক্তারদের জন্য, যেখানে ডাক্তারদের ডনিং হবে, ডফিং হবে, ডাক্তারদের পার্সোনাল সেফটি ক্যাবিনেট, এই ধরনের জিনিসগুলো থাকা, ডাক্তারদেরকে প্রত্যেককে ওই সপ্তাহের জন্য একটা প্যাক দিয়ে দেওয়া, যে প্যাকের মধ্যে তাদের N95 মাস্ক, তারপরে মানে ফেস শিল্ড, এই সব কিছু থাকবে। সেইখানে তাদের ডনিং ডফিং হবে এবং সেখানে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থাটা আছে। তিনতলাটা হচ্ছে ইয়েলো, যেখানে সাসপেক্টেড কেসদের রাখা হয়, এবং 4, 5, 6 এই তালাগুলো হচ্ছে রেড, যেখানে কনফার্ম কোভিডের রোগীদেরকে চিকিৎসা করা হচ্ছে। 7 তলায় আমাদের আইসিইউ, যেটা এখন আপাতত কোভিড আইসিইউ হিসাবে ব্যবহার করা হবে। তা এখন সেখানে এর পাশাপাশি আমি বলবো যে আমাদের আরেকটা জিনিসের অনুপস্থিতি, এটা আপনারা সবাই জানেন, যদিও পৃথিবী জুড়ে এটা চল, যে প্রত্যেকটা হাসপাতালের ওয়ার্ড, তারপর সেই ওয়ার্ডের মেঝে, দেয়াল এবং তার যে সারফেসগুলো, মানে যেগুলো আমি বলবো যে ঝুঁকিপূর্ণ সারফেস বা শেয়ার্ড সারফেস, এই সব কিছু দিনে 3 বার 0.1% ক্লোরাইড সলিউশন দিয়ে মানে দ্রুতভাবে পরিষ্কার করতে হবে, তারপর আবার ডিসইনফেক্ট করতে হবে। এটা কিন্তু সুষ্ঠুভাবে আমাদের এখানে প্রতিপালিত হতো না এর আগে। এখন এই কোভিড ইউনিটটা দিনে 3 বার এভাবে ডিসইনফেক্ট করা, ক্লিন করা এবং ডিসইনফেক্ট করা, এবং এরপরে যখনই কিছু পলিউশন দেখা দেবে, পলিউটেন্ট যখন দেখা দেবে সারফেসে, তখন তাকে আরেকবার বাড়তি আরও একবার করা, সেই জিনিসটাও চালু করা হয়েছে। আমাদের এখানে যে সিঁড়িটাকে করা হয়েছে গ্রিন, মানে তার মধ্যে দিয়ে ডাক্তার বা আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা আমাদের যারা রাউন্ড দিতে আসবেন, তারা সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন। এছাড়াও লিফটের মধ্যে একটা লিফটকে ডেডিকেট করা হয়েছে গ্রিন লিফট, একটা হচ্ছে ইয়েলো লিফট, আর 2টা রেড লিফট। আসলে সত্যিকার অর্থে কনফার্ম কোভিডের রোগী সবচেয়ে বেশি এখন পর্যন্ত, সেটাই দেখা যাচ্ছে, এবং অন্যান্য জায়গায় তাই হয়েছে। সেই জন্য আমাদের 4টা লিফটের মধ্যে 2টাকে বরাদ্দ করা হয়েছে ইয়ের জন্য, মানে কনফার্ম কোভিডের জন্য। এখন এইখানে N95 মাস্কটা, আর N95 আর আরেকটা হচ্ছে ফেস শিল্ড, এই 2টা ছাড়া বাকি সব কিছুই ওখানে ডিসপোজেবল ব্যবহার করা হচ্ছে, মানে দিনের শেষে সেগুলিকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু N95 আর এই যে শিল্ড, এগুলি দেওয়া হচ্ছে 5টা করে, যেন এগুলো আবার 5 দিন পরে যাতে তারা ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে এটা WHO-র এই ব্যাপারে সত্যিকার অনুমতি আছে। তা আমি সব মিলিয়ে বলবো যে পর্যাপ্ত প্রস্তুতির জন্য হাতে সময় পাওয়া, তারপরে অন্যান্য সেন্টারের অভিজ্ঞতা থেকে শেখা, এর মধ্যে নিজেদেরও আইডিয়াগুলো সব ক্লিয়ার হয়ে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে মানে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথরিটি, আরও আমাদের কিছু তরুণ চিকিৎসক রয়েছেন যারা এই বিষয়ে বেশ ভালো পড়ালেখা করেছেন, যারা জানেন, যারা বাইরেও কাজ করে শিখে এসেছেন, এমনও বেশ কিছু কয়েকজন আছেন। তাদের সহযোগিতায় মোটামুটি আমার মনে হয় যে এখন বাংলাদেশে, আমি যদি আইপিসির পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে বঙ্গবন্ধুর কোভিড হাসপাতালটাই হচ্ছে বাংলাদেশে সর্বোৎকৃষ্ট। জি, ধন্যবাদ। আমাদের সাথে এখন ডক্টর তাজবীরুল ইসলাম জয়েন করেছেন। আমি দু একটা কমেন্ট করে আমি ওনাকে বলবো এই বাকি প্রোগ্রামটা এখানে মডারেট করার জন্য। ডক্টর তাজবীরুল ইসলাম নিজের কথা বলবেন, উনি সবাই ওনাকে চেনে এখন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার, তারপর ইন্ডিয়ান ইউনিভার্সিটি তার ওনার ডিরেক্টর আছে, উনি যে হসপিটালে আছেন। তো আমি এখানে আপনার যে প্রস্তুতির কথা বললেন, সেখানে 2টো কমেন্ট আছে আমার, এটা যেটা নাকি 1 নম্বর হচ্ছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। এই যে কোভিড-19 এই ভাইরাস, এটা যাতে অন্য জায়গায় ছড়ায়, সেটার জন্য কিছু প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হয়। আমাদের হোল আইডিয়াটা হচ্ছে যে ভাইরাসটাকে কন্টেইন করা, যেখানে হবে সেখানেই এটা থাকবে, এটার থেকে বেরোবে না। এবং এটার উদ্দেশ্য হচ্ছে অন্য পেশেন্টকে ইয়ে করা, সেভ করা, তারপরে হেলথ কেয়ার ওয়ার্কার তাদেরকে সেভ করা, প্লাস এনভায়রনমেন্টটা সেভ করা। তো সেই ক্ষেত্রে এই যে ডনিং অ্যান্ড ডোফিং যেটা বললেন, এটা কিন্তু আমাদের যে প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ প্রিভেনশন যেটা, সেটা করতে হয় যে আমি যখন একটা ওয়ার্ডে ঢুকবো, সে ঢোকার আগেই কিন্তু এই ডনিংটা করতে হয়। আবার আমি যখন ওয়ার্ড থেকে বা আমার এখানে সিঙ্গেল রুম যখন আমি বেরোবো, এই যে গাউন বা গ্লাভস, এই 2টো জিনিস বিশেষ করে, এটা কিন্তু ওই ওয়ার্ড থেকে বের হওয়ার আগেই খুলে রাখতে হবে রুমের ভিতরে। আমার কাছে ঠিক পরিষ্কার না যে আপনাদের জোনিং অ্যান্ড ডোফিং এর জন্য যে আলাদা করে একটা জায়গা করা হয়েছে, তাহলে কি ডোফিংটা কি ওখানে এসে করবে নাকি ওয়ার্ড থেকে বেশি করবে? এই প্রশ্নটা রেখে আমি আপনি উত্তর দিবেন, তারপরে আমি ডক্টর তাজবীর
আপনি এটা যদি মডারেট করেন রেস্ট অফ দ্য প্রোগ্রাম। না, অনেক ধন্যবাদ। আমি বলবো যে আপনি আমার কথার মধ্যে সুন্দরভাবে একটা চিকন জায়গা ক্যাচ করে ফেলেছেন। মানে আমি আসলে এটা আমি নিজেও মানে যখন এগুলি জানতে পারি আমার মাথায় এটা স্ট্রাইক করেছিল। মানে আসলে এই যে বললাম প্রথম দিকে আমি একটা লেকচার দিয়েছিলাম কিভাবে এটা করা যায় আমাদের শিক্ষক এবং আমাদের কর্তৃপক্ষকে নিয়ে, সেখানেও আমার এই প্রস্তাবটা ছিল, কিন্তু এটা সেভাবে হয়নি। আসলে দোতলায় 4টা ডফিং রুম এবং 3টা ডনিং রুম, মানে 4টা কেবিনকে ডফিং রুম হিসাবে কনভার্ট করা হয়েছে 3টা, এবং ওখানে বলা হয়েছে যে প্রত্যেকেই যখন ওখানে একসাথে যখন ঢুকবে 2 জনের বেশি ঢুকবে না এবং তারা দূরত্ব বজায় রাখবে। বাকিরা আমাদের বাইরে বারান্দাটা যথেষ্ট প্রশস্ত, আপনারা দেখেছেন। তা এখন সবকিছু মিলিয়ে ওখান থেকে ওনারা আমাকে, আমি যা জানতে চেয়েছি, তা ওনারা বললেন যে এখন ওখান থেকে তারা একজন একজন করে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে যাবেন, মানে ডনিং এর পর। তারপরে আবার যখন ওয়ার্ডের কাজ, এক একজন 3 তলায় একটা গ্রুপ, 4 তলায় একটা গ্রুপ, 5 তলায় একটা গ্রুপ, 6 তলায় একটা গ্রুপ, তারা যখন ফিরবেন তারা ফিরে এসে ডফিংটা আবার সেই দোতলাই করবেন। এটা অবশ্যই আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আসলে এই ডনিং ডফিং এর এরিয়াটা ঠিক সেই প্রত্যেকটা ফ্লোরে যদি করা হতো তাহলে সেটা বেশি ভালো হতো, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে আগে একটা ত্রুটির কথা বলেছিলাম যে আমাদের এরকম একটা সেন্ট্রাল ডিসইনফেকশন সাপ্লাই যে অ্যারেঞ্জমেন্টটা, ওইটাও আমাদের যেমন হয়নি, ঠিক তেমনি তার সাথে এটা তো আপনি নিজেও বলেছেন, আপনার কথা তো পরিষ্কার যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সংক্রামক ব্যাধি বিভাগ নাই, এখন পর্যন্ত নাই, এবং তারই ফলশ্রুতিতে সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ বা ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট বলতে কেউ নাই। তার মানে বলতে পারেন যে এই এই ধরনের একটা মানে ঘটনা প্রবাহকে মানে পূর্ণাঙ্গ মানে 100% নৈপুণ্যের সাথে এটাকে মানে ম্যানেজ করতে গেলে যে একটা ফিলোসফিক্যাল নেতৃত্বের প্রয়োজন ছিল, সেই ফিলোসফিক্যাল নেতৃত্বের মানে অনুপস্থিতিটা অবশ্যই আমার নিজেরও দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও আমাদের সেই টিমে মানে মেডিসিন ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন যিনি মেডিসিনে মানে ইনফেকশাস ডিজিজের একটা টপিকের উপর পিএইচডি করেছেন ইংল্যান্ডে, এবং তিনি পিএইচডি করে ফিরে এসেছেন। তাকে এখানে সমস্ত সিদ্ধান্ত নিয়ন্ত্রণে বা প্রণয়নে সবকিছুতে তার তার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার তো সেখানে কোনো রেগুলেটরি বা এক্সিকিউটিভ রোল নাই, সে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কাজেই তার যে প্রত্যেকটা কথাই, তার প্রত্যেকটা ইচ্ছাই যে সেখানে বাস্তবে রূপ পেয়েছে তা কিন্তু আমি এখনো মনে করতে পারছি না। ধন্যবাদ প্রফেসর আতিকুল হক। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, একটু দেরি হয়ে গেল। আসলে আমি আর তাবরিজ আরেকটা প্রোগ্রামে ছিলাম, তাবরিজ আগে একটু লিড করতে পেরেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সব প্যানেলিস্টকে স্বাগতম জানাচ্ছি। আমি চ্যানেল 52 কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। আমি প্রথমে চলে যাই টিটু ভাই আপনার কাছে। আপনি তো ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, এখন গিয়েছেন মুগদা হসপিটালে অ্যাজ এ প্রিন্সিপাল। কংগ্রাচুলেশন। এখন ব্যাপারটা হচ্ছে মুগদাও একটা কোভিড-19 হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজে এটা কোভিড-19 হসপিটাল। আপনি দুইটা বড় হসপিটালকে আপনি কম্পেয়ার করতে পারবেন। এই যে আইপিসির উপর আমরা কাজ করছি, আসলে কি আইপিসি এক্সিস্ট করে ইন দোজ হসপিটাল? টিটু ভাই। জি, ধন্যবাদ। এখানে তো আমার শ্রদ্ধেয় 2 জন শিক্ষক বলেছেন, যে জাহিদ স্যার বলেছেন এবং সৈয়দ আতিকুল স্যার তাদের বক্তব্য রেখেছেন, এবং এখানে কিন্তু সুন্দরভাবেই মোটামুটি আমাদের দেশের পিকচারটা চলে আসছে। আমরা শুরুতে যেরকম ছিলাম আর এখনকার প্রেক্ষাপট যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমি বলবো সময় নিয়ে একটা স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছেন। ইনফ্যাক্ট আমি যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা শুরুতে যখন কাজ করি 8ই মার্চের পরে, যখন প্রথম আমাদের এখানে ডায়াগনোসিস হয়, তারপরে কিন্তু তড়িঘড়ি করেই আমরা শুরু করি আসলে, এবং আমাদের গভর্নমেন্ট লেভেল থেকেও তড়িঘড়ি করে আমাদেরকে কিছু মানে এসে প্রতিটা ইনস্টিটিউটে 1 ঘন্টা করে ওনারা বুঝিয়ে দিলেন যে দিস আর দ্য পার্সোনাল প্রোটেক্টিভ প্রসিডিউর, যেভাবে ডনিং ডফিং কিভাবে করতে হবে। এবং ইনফ্যাক্ট আমাদের যে সারফেস ডিসইনফেকশন করা, মানে ডিসইনফেক্ট করা, তারপর আপনার হসপিটালের একটা সেন্ট্রাল কোনো বডি থাকা, একটা কমিটি থাকা, সেরকম কিছু ছিল না। এবং আমরা সবাই জানি যে আসলে আমাদের ডাক্তারদের সুরক্ষার ব্যাপারগুলোও খুব নেগলেক্টেড ছিল, যেরকম মাস্কের ব্যাপার থেকে শুরু করে তাদের যে পিপিই যেটা ছিল সেগুলোও খুব জ্ঞান ওরকম ছিল না। আমাদের জ্ঞানেরও সীমাবদ্ধতা ছিল, সাপ্লাইও ছিল কম।
তারপরেও আমরা ঢাকা মেডিকেল কলেজে যখন প্রথম শুরু করি সেখানে ট্রায়ালস দিয়ে শুরু করি। সেখানে কিন্তু আমাদের ডাক্তাররা যে কথা বলবো যে পিপি না পেয়েছিলেন এবং মাস্কটা কিন্তু মানে KN95 এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাও লিমিটেড, এবং নিজের উদ্যোগেই ডাক্তাররা অনেকেই এই মাস্কগুলো শুরু করেছিলেন। পরে অবশ্য আমাদের গভর্নমেন্ট সাপ্লাই এখন চলে এসেছে, তখন কিন্তু এই সাপ্লাইগুলো ছিল না। আর যে জায়গাটায় খুব দুর্বলতা ছিল আমাদের, যে ডনিং ডফিং এরিয়াতে, যদিও আমরা অফিসিয়ালি লিখিতভাবে বলেছিলাম যে ডনিং হবে আমাদের দোতলা একটা জায়গায় এবং প্রতিটা ওয়ার্ডে যখন কাজ শেষ করে বের হবে সেখানে ডফিং হবে, কিন্তু আসলে যেটা হয় আমাদের ডনিং এরিয়াটাতে যেরকম ভাবে ফ্যাসিলিটিস থাকা উচিত, ডিসইনফেক্টেড থাকা উচিত এবং যেমনি ভাবে একটু রেস্ট্রিক্টেড রয়েছে, সেপারেটেড রয়েছে, এক একজন করে মানে ঢুকবে, কাজ ড্রেসটা করবে, সেটা আসলে সেখানে ইনফেক্ট ছিল না। তারপরেও যেটা ছিল আমাদের পেশেন্ট বার্ডেন ছিল অনেক বেশি এবং পেশেন্ট বার্ডেন ছিল বেশি, আমাদের একজন ডাক্তারকে অনেক রোগী দেখতে হতো, অনেকক্ষণ দেখতে হতো। এছাড়া অ্যাটেন্ডেন্টদের পারমিশন ছিল, মানে অ্যাটেন্ডেন্টরা চলে আসতো, এতে ইনফেক্টেড এবং পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্ট সবকিছু মিলিয়ে মানে আমাদের অবস্থাটা ছিল খুব নাজুক। এবং তারপরে আরো ব্যাপার ছিল, ঢাকা মেডিকেল কলেজের পিকচারটা বলছি আমি, যে আমরা আসলে এরকম যে আমাদের শ্রদ্ধা আতিক স্যার যেটা বলেছেন যে একটা রেড লিফট, একটা গ্রিন লিফট, একটা মানে আলাদা আলাদা করে রোগীদের জন্য, ডাক্তারদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস থাকার কথা ছিল আমাদের ঢাকা মেডিকেল কলেজে, যদিও আমরা ডাক্তারদের ঢোকার সময় একটা আলাদা লিফটের বন্দোবস্ত করেছিলাম, কিন্তু ইনফ্যাক্ট আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজে তাবরিজ এবং তাসবির ভাই আপনারা দুজনেই কাজ করেছেন, এখানে আসলে যে ধরনের জনগণ আসেন সেখানে আসলে এটাকে ধরে রাখা, মেনটেন করা ইট ওয়াজ ডিফিকাল্ট। যার জন্য আমাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজে শুরুতে কিন্তু অনেক হেলথ ওয়ার্কাররা আমাদের ইনফেক্টেড হয়েছেন এবং এখনো ইনফেক্টেড হচ্ছেন। এবং গত 7 দিন বেঁচে 25টা হয়েছে 3 সপ্তাহ আগে, তারপরের 3 সপ্তাহ মানে সেকেন্ড উইকে হয়েছে 29 জন ইনফেক্টেড এবং লাস্ট উইকে 55 ডক্টরস হেলথ ওয়ার্কার ঢাকা মেডিকেল কলেজে ইনফেক্টেড হয়েছে। তো এইগুলোর কারণ হিসাবে আমি আমার ডাক্তারদের সঙ্গে কথা বললাম যে কি অবস্থাটা। এখন যদিও তারা N95 মাস্ক পাচ্ছে, এখন যদিও তারা পিপি পাচ্ছে, কিন্তু সেই ডনিং ডফিং এর জায়গাটার যে হাইজিন কিংবা যা আছে সেগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে। আর একটা তাদেরকে অনেকক্ষণ ধরে রাউন্ড দিতে হচ্ছে, অ্যাটেন্ডেন্সদের কথা বললাম, এবং তারা কিন্তু বাসে হোটেলে যায় এবং হোটেলে যাওয়ার সময় তারা কিন্তু খুব তাড়াহুড়া করে ডফিংটা করতে হয়। সো তাদের যে এক্সপেরিয়েন্স যে স্যার এখানে আমরা হয়তো খুব প্রপারলি এটা করতে পারি না। আর একটা ব্যাপার হলো যে বাসে যখন ওঠে সেখানে কিন্তু আর সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারে না, দেখা যায় যে গাদাগাদি করে একসাথেই তারা যাচ্ছে। সো এই ব্যাপারগুলো একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। হোটেলেও যে ডিসইনফেক্টেন্ট মানে ইউজ করা হয় কিনা, হোটেলের রুমগুলোকে একটা বেস শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বেস মানে সেটাকে প্রপারলি রুমগুলোকে ক্লিন করা হয় কিনা। সো এটা হলো মানে ঢাকা মেডিকেল কলেজের পিকচার। মুগদা মেডিকেল কলেজে শুরুতেও খুব বেশি ইনফেকশন হয়েছে এবং আইসিইউতে সবচেয়ে বেশি সোর্স ছিল ইনফেকশনের, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, এবং প্রতিটা ব্যাচেই আমাদের 20-25 জন করে ইনফেক্টেড হতো। লাস্ট 3 উইকস থেকে আমাদের ইনফেকশনের রেটটা অনেকখানি কমে গিয়েছে। সেটার কারণ হলো যে সেটা 1-2 জনের বেশি হচ্ছে না। আমরা কিভাবে ইমপ্রুভ করলাম, ঢাকা মেডিকেল কলেজ থেকে শিক্ষা নিয়ে আমি কিছুটা ওখানে কন্ট্রিবিউট করলাম, আমাদের অন্যান্য যারা আছেন তারাও আস্তে আস্তে ডফিং এর এরিয়াটাকে আমরা একদম স্ট্রিক্টলি একটু হেলদি অবস্থা এবং প্রপারলি তাদেরকে আবার প্রতিটা ব্যাচকে আমরা ট্রেন্ড আপ করা, ইউটিউব যেন তারা ইউজ করতে পারে এবং দেখে তাদের আস্তে আস্তে ডাক্তাররা সচেতন হচ্ছেন, তারা হেলথ ওয়ার্কাররা প্রত্যেকে আগের চেয়ে তাদের নিজের জ্ঞান এবং চর্চাটা আমার মনে হয় বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের অ্যাটেন্ডেন্স রেস্ট্রিক্ট করলাম এবং আইসিইউতে যেটা করেছি আমরা একদম স্ট্রিক্টলি অ্যাটেন্ডেন্স রেস্ট্রিক্ট করতে পেরেছি। এবং আমি বলবো যে আমরা মাঝে মাঝে আমরা সুপারভিশনে যাই, আমাদের নিজ উদ্যোগেই যাই, আমাদের বিশেষ করে যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে ডিরেক্টরের এইগুলো দেখার কথা, আমি বলবো তার চেয়ে বেশি আমরা যারা ক্লিনিশিয়ান আছি আমরা নিজ উদ্যোগে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখি, ডাক্তাররা কোথায় একটু ভালো থাকতে পারেন, কিভাবে থাকতে পারেন এবং কিভাবে আসলে এই আইপিসিটাকে আমরা জি আসবো আপনার কাছে, টিটু ভাই আপনার কাছে আসবো। আমি চলে যাচ্ছি প্রফেসর আকরাম আপনার কাছে। এই যে ডনিং এন্ড ডফিং নিয়ে এত কোয়েশ্চেন বলা হচ্ছে ঠিক মতন হচ্ছে না, আসলে আপনার হসপিটালে, আপনি একটা প্রাইভেট হসপিটালে, নিলি বিল্ড হসপিটাল, এখানে ডনিং ডফিং এর ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে? তাদেরকে আপনি দিচ্ছেন কোনো ডেডিকেটেড পারসন আছে যারা নট অনলি ট্রেনিং, তারা অবজার্ভিং আসলে ডাক্তাররা বা নার্সরা কিভাবে ডনিং ডফিং করছে? প্রফেসর আকরাম প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাঝখানে একটু
ডিস্টার্ব হয়ে গেছিল শুরুতে, এখন আবার ফিরে এসেছি। তো আপনার সালাম আমি আমাদের চেয়ারম্যান স্যারের কাছে পৌঁছে দিয়েছি গতদিন। উনি আপনাকে চিনেছে এবং জি। বলেছে যে উনি তো আমাদের এখানে এসেছিল, উনি বলেছেন যে আমার সালাম ওনাকে পৌঁছে দেন, এবং ওকে, আমাকে থ্যাংক বলেছে ইউ। এরপরে যেদিন প্রোগ্রাম হবে আমাকে একটু জানিয়েন, আমি এটা সরাসরি দেখবো। তা আমি আজকে তাকে জানিয়েছি একজনের মাধ্যমে, হয়তো উনিও দেখতেছেন। তো আচ্ছা। আপনি আমাদের হাসপাতালটা দেখেছেন, এটা একটা আইডিয়াল জি। হসপিটাল এবং শুরু থেকেই ইনফেকশন প্রিভেনশনের এই ব্যাপারগুলো খুব ভালোভাবে দেখা হয়েছে। এবং এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি নেগেটিভ প্রেশার হলো আইসোলেশন রুম আছে, এটাও আপনি জানেন। প্রতি ফ্লোরেই, প্রতি আইসিইউতেই আমাদের এগুলো আছে। এবং এখানে, এবং ইনফ্যাক্ট এখানে আমি সবচেয়ে দুর্বল ছিলাম যখন এখানে আমি সরকারি চাকরির পরে, টিটু মিয়া জানে, এমনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি খুব ভালো, কিন্তু মলিকুলার বায়োলজি খুব ভালো, সবকিছুই ভালো, কিন্তু সরকারি ভাবে যেহেতু ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলটা ছিল না, আমি এখানে এসে নিজ উদ্যোগে, এবং আমি খুব নিজেকে খুব মনে করতাম, আমি জাহিদ ভাইয়ের সঙ্গে পরে যোগাযোগ করেছি এবং নিজ উদ্যোগে আমি কলকাতায় এবং পন্ডিচেরিতে দুবার যাই, যে সেখান থেকে আমি শিখে এসে তখন এর হাল ধরতে সক্ষম হই। তার আগ পর্যন্ত খুব হীনমন্যতায় ভুগতাম যে এই জিনিসটা আমি জানি না, এবং আমি স্বীকারও করেছি। আমার এখানে একজন খুব দক্ষ নার্স আছে, ইনফেকশন কন্ট্রোল নার্স, সেলফ লার্নেড, সে একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোকের কাছে শিখেছিল। তো আমরা হাতে কলমে ডফিং এবং ডনিং দুটো দেখাই, এবং আমাদের ডনিং এরিয়াটা হলো আমাদের কোভিড এরিয়ার বাইরে, আর ডফিং এরিয়াটা হলো কোভিড এরিয়ার ভিতরে, যেখানে আমরা ব্লকটাকে আলাদা করেছি, সেখানে আমরা ডফিং এরিয়া করেছি। এবং ডফিংটা আমরা সেখানে প্রত্যেকটা ডফিং এর ওখানে আবার আমরা ছবি দিয়ে রেখেছি, বড় বড় করে পোস্টার ছবি, যাতে আমরা বলেছি যে মুখস্থ করার দরকার নাই, আপনি এটা দেখে দেখে, সেখানে আয়নাও রেখেছি, এবং তাকে মূল প্রিন্সিপালটা বোঝানো হয়েছে যে আপনার ডফিং এর মূল উদ্দেশ্য কি। এবং আমরা এটাও বলেছি যে ডফিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডনিং। আপনি ডনিং একরকম ভাবে করে আসলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ডফিং যদি আপনি ঠিক মতো না করেন, তাহলে আপনি নিজেও ইনফেক্টেড হবেন, অন্যকেও ইনফেকশন সরাবেন এইভাবে। এবং আমরা ওখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে করে আমরা বাইরে থেকে অবজার্ভও করতে পারি। তো এই হলো আমাদের এখানকার অবস্থা আর কি। ধন্যবাদ প্রফেসর আকরাম। আমি একটু চলে যাই তাবরিজ তোমার কাছে। তোমার কাছে দুইটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন, আমি দেখেছি তুমি ডে 1 থেকে মোটামুটি চিৎকারই করছো তুমি, এই কভারঅল কভারঅল, ওয়াই কভারঅল, এটা তোমার একটা আবেদন ছিল সবার কাছে, তুমি প্রচুর কাজ করছো। তুমি কি এখন পর্যন্ত এতদিন চিৎকার করার পর কোনো প্রোগ্রেস দেখলা, কোনো উন্নতি দেখলা? এক। 2 নম্বর হচ্ছে, তুমি টিটু ভাইয়ের কথা শুনলা ডনিং ডফিং ব্যাপারে, প্রফেসর আকরামের কথা শুনলা, শুনে তোমার কি সাজেশন বা টিপস বাংলাদেশের প্রসপেক্টে কি হওয়া উচিত? তাবরিজ। জি, ধন্যবাদ। আমি আবারও একটু সবাইকে একটু কৃতজ্ঞতা জানাই এবং আমার শ্রদ্ধা জানাই। আমি মডারেট করে কখনো করিনি, আজকে ইন্ট্রোডাকশনটা যেটা করেছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনারা। আপনি প্রফেসর আতিক আমার স্যার, জাহিদ উনিও আমার স্যার, প্রফেসর আকরাম আমার টিচার, আর টিটু ভাইয়ের কাছে একদম হাতে কলমে শিখেছি। আমি ঢাকা মেডিকেলে মেডিসিনে যখন রোটেশন করেছি, টিটু ভাই ছিলেন আমার সিএ, আর তাজবির ভাই উনি আমার আরেকজন শিক্ষকের মতো, যদি ওনার সাথে বন্ধুত্বের সম্পর্ক। সেই দিক থেকে আমি সবাইকে আগে একটু শ্রদ্ধা জানাই, এবং আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি যদি কোথাও কিছু বলি যেটা আপনাদের কন্ট্রাডিক্ট করে। তো প্রথমে এই যে আপনাদের, আমি যে জানি আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি অনেকবার যাই। তো ডনিং অ্যান্ড ডোফিং এর ব্যাপারে যেটা, এবং অন্যান্য ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এগুলোর ব্যাপারে আমি যখনই প্রথম কোভিড নিয়ে লেখালেখি শুরু করলাম, আমার প্রথম থেকে আমি শুধু ফেসবুকে লিখতাম, সোশ্যাল মিডিয়াতে। তাজবির ভাই এবং অন্যান্য কিছু অনেকে আমাকে এটাকে সামনে নিয়ে এসেছেন, যার জন্য আমি কিছু কাজ করতে পারছি। তো আমি প্রথমেই খেয়াল করে দেখলাম এই কভারঅলটা হচ্ছে নাম্বার 1 অবস্টাকল, যেটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য। কেন আমি বলছি, এই যে আপনাদের ডনিং এবং ডোফিং এর জন্য আলাদা জায়গা দরকার, তারপরে ঠিক মতো করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই প্রসেসটা, যে ডনিং অ্যান্ড ডোফিং এই কভারঅল থাকলে এই প্রসেসটা কঠিন হয়ে যাচ্ছে। আমি কিভাবে কাজ করি, আমার হাসপাতালে আমাদের কিন্তু এই কোভিডের জন্য এত নাম্বার বেশি হয়ে গেল, তখন কোহর্ট করতে হলো অনেকটা। অন্য সময় যেরকম সিঙ্গেল রুম থাকে সেটা থাকেনি, আমাদেরকে কয়েকটা পেশেন্ট একসাথে রাখতে হলো। ইভেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন সিঙ্গেল রুম ছিল, এখানে আমাদেরকে করা হলো কি 2টা পেশেন্ট 3টা পেশেন্ট একটা রুমে রাখা হলো। এগুলো হচ্ছে কোহর্ট করা। এই তখন আমরা এটা কিভাবে করি, আমরা যখন ওই রুমে যাই, আমাদের ডোনিং এর জন্য রুমের বাইরেই আমরা ডোনিংটা করি। আবার রুম থেকে যখন বেরোয় আসি, তখন ওই ভেতরে গাউন এবং গ্লাভসটা খুলে আসি। তো এই গাউন এবং গ্লাভসটা খোলাটা ইজি, এটা হচ্ছে আমার ডোফিং। আর মাস্ক এবং শিলটা আমি বেড়ে চলে আসে, এটা আমি টাচ করি না।
এখন আমার যদি কভারঅলও করা হতো, আমার আমেরিকায় একটা কর্পোরেট হাসপাতাল, যেটা নাকি আপনার প্রাইভেট একটা হসপিটাল, যার নাকি বাজেট অনেক বেশি, এই হসপিটালেও আমাদের কিন্তু এটা নিয়ে বিপদে পড়তে হতো। তাহলে ব্যাপারটা কি হলো, এই কভারঅল থাকার জন্য আপনাদেরকে এখন বিশেষ একটা জায়গার ব্যবস্থা করতে হয়, কারণ পেশেন্টগুলো ওয়ার্ড থেকে যখন বের হয়ে আসবে তখন এই কভারঅলটা ওই ভিতরে কোথায় খুলবে। কিন্তু আমি যদি একটা সিম্পল গাউন পরি, সেটা কিন্তু আমি খুলে একটা বিনের মধ্যে কালেক্ট করে আবার রিইউজ করতে পারি। হ্যাঁ, এই গাউনগুলো হবে রিওয়াশেবল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে কভারঅলটা, এটা আমাদের জন্য একটা অবস্টাকল। এতদিন কথা বলার পরেও প্রোগ্রেস কিছু হয়নি এখনো তেমন। কিন্তু আমি গত কয়েক সপ্তাহে যখন বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলছি, তখন অনেকে এই রিয়েলাইজেশনটা হচ্ছে। কারণ হেলথ কেয়ার ওয়ার্কারদের ইনফেকশন হওয়ার একটা কারণ হচ্ছে শুধুমাত্র এই প্রপার পিপি সাপ্লাই করা না, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ডোপিং এর সবচেয়ে বেশি সমস্যাটা হয়। এটাকে যত কঠিন করা হবে তত এটা ইনফেকশনটা বেড়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় এই কভারঅল, আমার সাজেশন হবে কভারঅল থেকে গাউনে চলে যায়। আমি এখানে একটা গাউন দেখাতে পারি। হ্যাঁ, আমাদের এখানে যেটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে একটা ডিসপোজেবল গাউন, যেটা পলিথিনের। আরেকটা গাউন যেটা, সেটা হচ্ছে একটা পলিস্টার কাপড়ের, হ্যাঁ, যেটা নাকি একটু ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা কেন করা সম্ভব, কভারঅলটা হবে বাংলাদেশের জন্য গরম, এবং এই সময় এটা নিয়ে কাজ করা, লং আওয়ার কাজ করাটা খুবই কঠিন, আমি নিজেও পারবো না। এই কভারঅলটা ডোফিং করতে গেলে, আমি 20 বছর হয়ে গেছে প্রায় ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি, আমি নিজেই বলতে পারি আমারও হয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই সেফটির জন্য আমাদেরকে এই কভারঅল থেকে এই গাউনে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমাদের বাকি যে মেজার, এই যে ইনফেকশনটাকে কন্টেইন করা ওয়ার্ডের ভিতরে, এগুলি করা সম্ভব। কারণ একটা বিনের মধ্যে কালেক্ট করে বের হয়ে এসে হ্যান্ড স্যানিটাইজ করে আমরা ওয়ার্কিং এর এতে যাব, এটা করা সম্ভব। ধন্যবাদ তাবরিজ। আমি চলে যাচ্ছি প্রফেসর সৈয়দ আতিকুল হক, আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছে দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছি আমি হচ্ছে এই যারা পার্টিসিপেট করছে এখানে, একটা কমেন্ট থেকে শিবলি খান কমেন্ট করেছে, বিএসএমএমইউ এত লেট করলো কেন, কোভিড ইউনিট খোলার জন্য এত লেট কেন হলো? এক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, তাবরিজ যেটা বললো, বা আমি জানি ওর একটা ক্যাম্পেইন, কভারঅলটা চলে যাওয়া, গাউন পরা, এটা কি আপনার মনে হয় বিএসএমএমই তে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন? কভারঅল ইজ আউট, গাউন ইজ ইন। প্লিজ আনমিউট করেন একটু, আপনি আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। এটা মনে হয় প্রোগ্রাম যারা করছে তারাই মিট করে নাকি? না, নিজে তুমিও কোথাও নিচে না, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি বলবো যে প্রথমত বিএসইউ কেন দেরি করলো, এটা আসলে প্রথম থেকেই আমাদের কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরও একটা বক্তব্য ছিল, এবং এটার জন্য সরকারেরও কিছুটা, আমি বলবো যে এক ধরনের আনুকূল্য কিংবা এক ধরনের পক্ষপাতিত্ব ছিল বলতে পারি। সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে দেশের সর্বোচ্চ টারশিয়ারি কেয়ার সেন্টার, এবং এখানে সবচেয়ে জটিল, বিভিন্ন রোগের সবচেয়ে জটিল রোগীরা আসেন, এবং তাদের অনেক সময় নানান ধরনের ইমিউনোসাপ্রেসিভ চিকিৎসাও দিতে হয়, তাদের অনেকের মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট থাকে। এই কারণে এই হাসপাতালে কোভিডের চিকিৎসা করা উচিত না। আপনারা সবাই জানেন যে প্রথম থেকেই আসলে এই ধরনের একটা ধারণা বিরাজ করছিল যে কোভিডের জন্য পৃথক হাসপাতাল ব্যবহার করতে হবে। এটা বাংলাদেশে প্রথম থেকেই এই ধরনের ধারণা ছিল, এবং এই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু প্রথমে কয়েকটা কোভিডের জন্য আলাদা আলাদা হাসপাতালকে ডেডিকেট করা হয়, যার মধ্যে মুগদা, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, এই ধরনের কতগুলো, লালকুঠি, এই ধরনের কতগুলো হাসপাতাল। কাজেই বলতে পারেন যে আমাদের প্রথম থেকেই যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, এটাও ঠিক যে ডব্লিউএইচও কিন্তু প্রথম দিককার নির্দেশনায় এই ধরনের কথা ছিল যে কোভিড হাসপাতাল আর নন কোভিড হাসপাতাল পৃথক হবে। কিন্তু পরে যখন কোভিডটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আমাদের মধ্যেও চিকিৎসকদের নেতৃবৃন্দ, আর তাছাড়া আমাদের যারা নীতি প্রণেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সবার মধ্যেই এই উপলব্ধিটা আসে যে আসলে সব হাসপাতালেই কোভিডের চিকিৎসা করা ছাড়া কোনো পথ নাই। তো এই মানে আগের যে, আমি বলবো প্রথম দিককার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে অন্যান্য জটিল রোগের রোগীদের জন্য একটা নিরাপদ স্যাংচুয়ারি হিসাবে তাকে দাঁড় করানোর একটা প্রচেষ্টা ছিল, সেই জন্য সেটা দেরি হয়েছে। আর 2 নম্বর হচ্ছে কভারঅলকে গাউনে রূপান্তরিত করার যে প্রশ্নটা,
এটা আসলে আমি নিজের মানে সশরীরে যে ওখানে দেখিনি, যে আসলে কোনটা করা হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে পিপির মধ্যে সেটা কি কভারঅল না সেটা গাউন, এই জিনিসটা আমি দেখিনি। তবে এটা যে গাউনই হওয়া প্রয়োজন, কভারঅল যে না হয় ভালো, এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশে এই জিনিসটাও জানা হয়ে গেছে। তার জন্য আমার মনে হচ্ছে যে সম্ভব এখানে প্রত্যেকটা ডাক্তারকে মানে যারা ডিউটিতে থাকেন তাদেরকে প্রথম ওই 7 দিনের প্রথমেই তাদেরকে দিয়ে দেওয়া হয় এই জিনিসগুলো, এবং 7 দিনের জন্য মানে ওখানে 5টা করে ওই কি বলা হয় ইয়ের ফেস শিল্ড, 5টা N95 মাস্ক এবং তাদের 7টা করে গাউন দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, তা এখন সেইখানে আমার মনে হচ্ছে যেটা সম্ভবত গাউন, এটা কভারঅল না যতদূর মনে হয়। আমি অবশ্য জানি না, আমি একদম ফার্স্ট হ্যান্ড অবজারভার না এই বিষয়ে। জি, আচ্ছা, ধন্যবাদ প্রফেসর হক। এখন আমি চলে যাচ্ছি প্রফেসর হাসান, আপনার কাছে চলে যাচ্ছি, জাহিদুল হাসান। তা আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, আপনাদের এই স্কয়ার হসপিটালে যেটা কোশ্চেন করছি আপনাকে, একটা হচ্ছে আপনাদের স্কয়ার হসপিটালে আইপিসি, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোলের ইনচার্জ করা, এটা কি মাইক্রোবায়োলজি না ইন্টারনাল মেডিসিন? নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ডেডিকেটেড টিম আছে কিনা যারা হচ্ছে ট্রেনিং দিচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারকে এভরি উইক অর এভরি 2 উইকস? এটা ট্রেনিং প্রোগ্রাম আছে এবং মনিটরিং এর ব্যবস্থা আছে। এটা কিভাবে করছেন আপনার স্কয়ার হসপিটালে? প্রফেসর হাসান। ধন্যবাদ। আপনি একটু দেরি করে আসার ফলে এই প্রশ্নটা হয়ে গেছে অলরেডি, এবং উত্তরও দেওয়া হয়েছে, আরেকবার হয়তো বলবো। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই। এই যে ওভারঅল যেটা ওই যেটা অ্যাস্ট্রোনটদের ড্রেসের মতো, এটা কিন্তু পশ্চিমা বিশ্বের সৃষ্টি। আমরা টেলিভিশনে যখনই দেখি যে এরকম একটা ওভারঅল পরে তারপরে রাস্তাঘাটে স্প্রে করছে, এটা করছে, আমাদের দেশের মানুষের মননে মনে হচ্ছে ওইটাই বোধহয় সবচেয়ে আসল ব্যাপার, যে আমাকে এরকম ফুল একটা অ্যাস্ট্রোনটদের ড্রেস পরে থাকতে হবে, তবেই জিনিস, এটা একটা স্ট্যাটাস সিম্বলের মতোও বটে। মানে আমাকে কেন দিলেন না? আমাকে স্কয়ার হসপিটালও এটা নিয়ে অনেক বোঝাতে হয়েছে, এবং অনেক জায়গায় এই জিনিসটা এখনো রয়েছে। আমরা আস্তে আস্তে, প্রথম দিকে আমি অনেকবার বলেছি ডক্টর তাবরিজের মতোই, যে গাউন পরো। এখন কিন্তু অনেকটা ওইদিকে আছে, কিন্তু তারপরেও একটা সোশ্যাল একটা ইয়ে আছে। যেমন সামনে যখন হসপিটালে কেউ ঢুকছে তখন দেখা যাচ্ছে পুরো ওভারঅল পরা লোকজন, দারোয়ান টাইপের গার্ড, এরা এখনো আছে। আচ্ছা, যাই হোক, ওইটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটা হলো, হ্যাঁ, এখানে মাইক্রোবায়োলজি এটাকে লিড দেয় আমাদের হসপিটাল। আমাদের তো বাংলাদেশে কিন্তু ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট তো নেই। সেটা কিন্তু এই যে প্রথমেই ডক্টর তাবরিজ এটা কনফিউশনটাকে মিটিয়েছেন। আমাদের এখানে মাইক্রোবায়োলজিস্টরাই এটা এখন লিড দিচ্ছে, এবং আমার হসপিটালে আমি মাইক্রোবায়োলজির প্রধান হিসেবে আমি এটা দেখি। আর এখানে ট্রেনিং তো বটেই। করোনা যখন শুরু হয় তখন থেকে শুরু করে একদম ব্যাচ ওয়াইজ ডক্টরদের, নার্সদের, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, ক্লিনিং স্টাফ, তাদেরকে আলাদা আলাদা করে ট্রেনিং দেওয়া হয়। এবং যেটা বলছেন যে এদের কোয়ালিটি অফ ইনফেকশন প্র্যাকটিসটা কেমন হচ্ছে, এটাও দেখা হয়। আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের পুরো ভিজিটটা হয়, কে কিভাবে করছে না করছে, প্লাস আছে, আমাদের ক্যামেরা আছে, এভাবেই আমরা করছি। আমি আপনাকে এখানে একটা সম্পর্ক কোশ্চেন করি, এই ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল আপনার যে টিমে কয়জন আছে আসলে? আচ্ছা, টিমে 3 জন। আমি আছি, আমার সঙ্গে একজন ইনফেকশন কন্ট্রোল নার্স আছেন, আর একজন ইনফেকশন কন্ট্রোল মেডিকেল অফিসার আছেন। 3 জন আছেন। আচ্ছা, এটা কি যথেষ্ট মনে করেন না আর একটু প্রথমে যখন হসপিটাল চালু হয় প্রতি 300 জনে মোটামুটি একজন করে, আমাদের তো এখন বেড বেড়েছে, এখন আরেকজন নার্স দরকার হবে। আচ্ছা, আমি চলে যাচ্ছি তাবরিজ তোমার কাছে এখন। নার্স দরকার। আচ্ছা, তাবরিজ তোমার কাছে চলে যাচ্ছি। আমি দেখলাম উনি যখন বলছিলেন কভারঅল হচ্ছে পশ্চিমা দেশের আবিষ্কার, তুমি মাথা নাড়াচ্ছিলা। কেন মাথা নাড়াচ্ছিলে? মাথা নাড়াচ্ছিলাম এই জন্য, আমাদের ইউকে, ইউরোপ এবং আমেরিকায় আমরা কিন্তু সবাই গাউন পরি। আমি মাথা নাড়াচ্ছিলাম এই জন্য, আমার সাথে সাথে মাথায় আসছে এটা এশিয়ান কান্ট্রির সমস্যা। এটা আপনি ওই টিভি প্রোগ্রাম, চাইনিজরা, কোরিয়ানরা, তারপরে অন্যান্য ওই সমস্ত জায়গায় ইন্ডিয়ানরা, এরা কিন্তু এরকম ফুল বডি স্যুট পরে যখন চাঁদের দেশে যাচ্ছে এরকম দেখায়।
এটা কিন্তু পশ্চিমা বিশ্বে আপনার আমাদের এখানে কিন্তু কভারঅল করা কোথাও পাবেন না। তবে আমি কথা বলতে চাই, কেন কনফিউশনটা হয়েছে। ডব্লিউএইচও এই কভারঅল দিয়ে যে সমস্ত প্রোটোকল তৈরি করেছে, এটা কেন করেছিল? এটা করেছিল যখন ইবোলা নিয়ে আমাদের খুব একটা শঙ্কা তৈরি হলো। হ্যাঁ, এই ইবোলার মোড অফ ট্রান্সমিশন আর এই আমাদের কোভিড এর মোড অফ ট্রান্সমিশন ইজ ডিফারেন্ট, কিন্তু এই পিপিএ পড়া এই কনসেপ্টটা কিন্তু বেশি প্রচার পেয়েছে ইবোলা থেকে, যেটা নাকি হাইলি ইনফেকশাস এবং মর্টালিটিটা অলমোস্ট 70 to 80%। সেই ভীতিটা আসছে সেখান থেকে। তখন কিন্তু আমি যেটা বলছিলাম, আমাদেরকে ওইটা ট্রেনিং নিতে হয়েছিল ইনকেস যদি আমাদেরকে ইবোলা তৈরি করতে হয়। বিলিভ ইট নট, আমি মনে হয়েছে আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, বিকজ ইট ওয়াজ সো ডিফিকাল্ট। ইবোলার যেটা যে আমি একটা ডিটেলসে যাবো না, এটা স্কিনের মধ্য দিয়ে ব্রেকডাউন স্কিন হলে সেগুলো দিয়ে যায়। সবাই যেটা কনফিউশন করে ফেলেছে, এই রেসপিরেটরি ভাইরাস যেটা নাকি প্রাইমারিলি ড্রপলেট দিয়ে যাবে, সেটার সাথে এই ইবোলার সাথে কনফিউজ করে ফেলেছে, এবং চাইনিজ এরা এই সমস্ত ছবি দিয়ে একেবারে একাকার অবস্থা আর কি। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, আপনার প্রফেসর জাহিদ স্যার যেটা বললেন যে একজন ইনফেকশন, আপনি আছেন ডিরেক্টর সাহেব এবং দুইজন আছে, ডব্লিউএইচও কিছু গাইডলাইন আছে সেখানে। ইন জেনারেল যেটা আমরা বলি যে নর্মাল কনভেনশনাল ওয়েতে 250 বেডের জন্য একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট অথবা ইনফেকশন কন্ট্রোল যে ডিরেক্টর হবে সে থাকবে, এবং তার আন্ডারে কয়েকজন নার্স প্র্যাকটিশনার থাকবে, যারা নাকি প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সার্ভিলেন্স করবে, ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেগুলো দেখবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা তো আসলে 250 বেড আরো কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি আছে এখানে, সেই জন্য একজন ডাক্তার এবং দুজন নার্স এটা সম্ভব। ডব্লিউএইচও এটাও বলে কোনো ক্ষেত্রে এটা 100 বেডের জন্য হয়তো এটা করা লাগতে পারে। এটা তো আমাদের শুধু প্রসারিত চিন্তা, আমরা এটা হয়তো পরে কথা বলবো। ধন্যবাদ তাবরিজ। আমি এখন চলে যাচ্ছি টিটু ভাই, আপনার কাছে চলে যাচ্ছি। তো আমি আপনার কাছে যে কোশ্চেনটা করতে চাচ্ছি, যে এই যে একটু কড়া কোশ্চেনই করবো আপনাকে, হ্যাঁ, এবং সেই কড়া কোশ্চেনটা হচ্ছে এই যে প্রাইভেট হসপিটাল, এই যে কোয়ারেন্টাইন যে প্রথা, 1 সপ্তাহ কাজ করবে, 2 সপ্তাহ কাজ করবে না, আর 1 সপ্তাহ ফ্যামিলি টাইম, এটা কিন্তু প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু হচ্ছে শুধু গভর্নমেন্ট হসপিটাল। এটা কেন? দুই ধরনের সিস্টেম বাংলাদেশে এক্সিস্ট করে কেন? আপনি কি মনে করেন 1 সপ্তাহ কাজ, 2 সপ্তাহ কোয়ারেন্টাইন, 1 সপ্তাহ ফ্যামিলি আসলে কি প্র্যাকটিক্যাল, যেখানে ডাক্তারের সংখ্যা বলা হয় প্রতি 10,000 মানুষের জন্য 5টা করে ডাক্তার? টিটু ভাই প্লিজ। জি, থ্যাংক ইউ। আমি আসলে চ্যানেল 52 কে ধন্যবাদ জানাই যে আমার অনেক প্রিয় ব্যক্তিত্বদের মানে আজকে মানে আমরা একসাথে দেখা করতে পেরেছি এবং দেখা হয়ে গেছে। কোশ্চেনটা মানে আমি বলতে চাই যে আসলে একই দেশে ডাক্তারদের জন্য কিংবা কারোর জন্য দুইটা সিস্টেম থাকা উচিত না, যে কোনো একটা সিস্টেম থাকা উচিত। তাহলে সরকারিভাবে যদি আমরা 7 দিন কাজ করব, 14 দিন হোটেলে থাকবো, 7 দিন ফ্যামিলির সঙ্গে থাকবো, তাহলে এটা প্রাইভেট লেভেলেও থাকা উচিত। তবে আমি যে মানে ব্যক্তিগতভাবেও কিন্তু কিছুদিন আগে আমরা এটা বিশ্বাস করতে পারি নাই, কিংবা আমি নিজেও চাচ্ছিলাম না, এবং আমাদের গভর্নমেন্টও উদ্যোগ নিচ্ছিলেন যে এতদিন 14 দিন আসলে এত ডাক্তার স্বল্পতা, ইনফেক্টেড হয়ে যাচ্ছে সবাই, তো সেইভাবে আসলে চালানোটা অসম্ভব হয়ে যাবে, অর্থনৈতিকভাবেও হোটেলে এতদিন রাখাটা অসম্ভব হয়ে যাবে। তো এগুলা চিন্তা করে কিন্তু আমরা একটা মিটিং করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে হয়তো এক সময় আমরা আর বাইরে রাখতে পারবো না, কন্টিনিউয়াস ডিউটি করতে হবে, 7 দিন রেস্টও দেওয়া যাবে না। তো এরকম আমরা ডিসিশন নিয়েছিলাম যে এখন থেকে 7 দিন 7 দিন 7 দিন, মানে 7 দিন ডিউটি করবে, 7 দিন হোটেলে থাকবে, 7 দিন বাসায় থাকবে। তো লাস্ট একটা মিটিং হয়েছে, গত 4 দিন আগে একটা মিটিং হচ্ছে, সেই মিটিংটাতে আমিও ছিলাম, যে যেখানে ঢাকা মেডিকেল কলেজে 55 ডক্টর আপনার ইনফেক্টেড হয়ে গেল, তখন ডাক্তারদেরই একটা দাবি উঠলো যে তারা বলল যে আমরা এই যদি 7 দিন মানে 14 দিনের কম যদি আমরা এই রেস্টে থেকে হোটেলে মানে যদি না থাকি, তাহলে দেখা যাবে যে আমরা ফ্যামিলিতে যখন যাব আমরা তাহলে আরো বেশি ইনফেকশন আমার ফ্যামিলি মেম্বারদের, কারণ আমাদের তো ইন্ডিভিজুয়ালি কেউ থাকে না, বেশিরভাগই ফ্যামিলিতে আব্বা মা থাকেন, সাথে ফ্যামিলি থাকে, বাচ্চারা থাকে। তো তাদের এই দাবির প্রেক্ষিতে আমাদের আর সেই যে এটা 7 দিন করাটা এটা হয় নাই। আমরা ভেবেছিলাম যে 1 মাস পরে হয়তো আরো এরকম হবে যে হোটেলে কাউকে রাখা হবে না, যেটা আপনাদের এখানে করা হয়, মানে ইউএসএ তে ইউকে তে যেটা করা হয়েছে, কাজ থেকে গিয়ে পরে আবার সে হয়তো অন্য রোস্টার শুরু করবে, আবার নন কোভিডে যাবে, এরকম একটা ব্যাপার, যে এরকম ডাক্তারদের অনেকদিন বসিয়ে রাখা সম্ভব হবে না। কিন্তু আসলে এই ডাক্তারদের রিসেন্টলি বেশি পরিমাণ ইনফেক্টেড হয়ে যাওয়াতে, যেহেতু
আমি বলতে চাই যে আমাদের আসলে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের যে প্রথাটা কিংবা যে অ্যাক্টিভিটিস লিটারেলি আমাদের এখানে নাই বললেই চলে। এটা হঠাৎ করেই শুরু হয়েছে, যেটা স্কয়ার হসপিটালে আছে, আমাদের কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে এখন পর্যন্ত এরকম এক্সিস্টিং নাই। যদিও জুলাইয়ের 1 তারিখে একটা কমিটি ঘোষণা করা হয়েছে, যে কমিটিতে ডিরেক্টর, প্রিন্সিপাল, তারা সভাপতি, সহসভাপতি থাকবেন, মেইন পার্সন, ফোকাল পার্সন থাকবে মাইক্রোবায়োলজি থেকে অথবা ভাইরোলজি থেকে, ক্লিনিশিয়ানরা মেম্বার থাকবেন। আমি এই কমিটি নিয়েও পরে হয়তো কথা বলতে পারবো, কিন্তু জি এটা মাত্র শুরু হয়েছে। এটার আলোর মুখ কতটুকু দেখবে কিংবা অতীত যেরকম দেখে নাই, আমাদের এই জায়গাটুকুতে অনেক লিমিটেশন আছে। আমাদের আসলে আপনারা যেটা করছেন সেটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, যেটা তাবরিজ বলেছে যে এখানকার হসপিটাল সবকিছু একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে তৈরি হয়ে আছে। আমাদের আসলে এরকম সিস্টেম নাই বলেই হয়তো আমরা এরকম সিস্টেমে যেতে পারছি। ধন্যবাদ টিটু ভাই। কিন্তু আমি বলে রাখি, প্রাইভেট হসপিটাল কিন্তু করছেন, ওরা পাচ্ছে, এবং ওদের কিন্তু ইনফেকশন রেট যে গভর্নমেন্ট হসপিটাল থেকে বেশি তা না কিন্তু। তো ওরা যদি পারে, ওদের যে সিস্টেম যদি একটা এক্সিস্ট করে, আপনারা গভর্নমেন্ট হসপিটাল পাচ্ছে না কেন, সেটাও একটা কোশ্চেন। আমি আসবো আবার এটা নিয়ে। আমি প্রফেসর আকরাম হোসেন আপনার কাছে চলে যাচ্ছি। সেম কোয়েশ্চেন, এই 14 days রুল, আপনারা কি এই রুল করেন না আপনাদের রুল করেছেন? আমি এখানে দুটো জিনিস যোগ করতে চাই টিটু মিয়ার প্রশ্নের উত্তর ধরে। এই যে আজকে যে কমিটিটা দেখতেছেন, এটা আমাদের একটা সংগ্রামের ফসল। এবং আমি এই চিটাগাং থেকে যে আমাদের সোসাইটি অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্টের পক্ষ থেকে আমি এবং জাহিদ ভাই, আমরা যে ডিজি সাহেবের সঙ্গে মিটিংয়ে আমরা বলেছিলাম যে অবশ্যই সরকারি এবং বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল কমিটি করে দিতে হবে। এবং তাকে বলেছিলাম যে সরকারের এখানে একটা পয়সাও খরচ হবে না, কিন্তু এইসব কমিটি করলে তখন আমরা ইতিমধ্যে আমি এসে জাহিদ ভাইয়ের সঙ্গে পরামর্শ করে আমরা একটা হসপিটাল ইনফেকশন প্রিভেনশন অ্যালায়েন্স করেছি বাংলাদেশে, এবং আমাদের মাইক্রোবায়োলজিস্টদেরকে আমরা মোটিভেট করেছি। তারা এখন রেডি হয়ে আছে, এবং আজকেও এই অর্ডার পেয়ে আমি সবাইকে মেল করেছি যে তাদের উদ্যোগে তারা যে ডিরেক্টর এর সঙ্গে আলাপ করে তারা কমিটি করে আমাদেরকে জানাবে এবং সরকারকেও জানাবে। এবং যে একটু সামান্য রকম সমস্যা ছিল যে ডিরেক্টর যেখানে সভাপতি সেখানে প্রিন্সিপাল কিভাবে কো চেয়ারম্যান হয়, ওটা আজকে চেঞ্জ করা হয়েছে। একটু আগে ডিরেক্টর, সিটিসি ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, ওটা চেঞ্জ করা হয়েছে। এখন যেহেতু এটা হাসপাতাল কেন্দ্রিক, হাসপাতালের ডিরেক্টরই থাকবে এটা সভাপতি, এবং মেডিকেল মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড সে হবে মেম্বার সেক্রেটারি বা কনসালটেন্ট, ওটাও ঠিক করা হয়ে গেছে। এবং এবারও যদি আলোর মুখ না দেখে তাহলে এটা আর কখনো দেখবে না। আমি এবং জাহিদ ভাই এবং আমাদের টিম আমরা এটার পিছনে এখন লেগে আছি। এখন আপনাদের সহযোগিতা দরকার, যারা ক্লিনিশিয়ান তারা এগিয়ে আসবে। এখন আমাদের প্রশ্নে আসি, যেটা আমাদের এখানে আমরা জি আমি সুযোগটা নিলাম এই কারণে যে অনেকে এটা দেখতেছে এবং আমরা চাচ্ছি যে এটা একটা আন্দোলন হোক, ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল বাংলাদেশে সব জায়গায় সব প্রতিষ্ঠানে হোক, এই জন্য এই সুযোগটা আমি গ্রহণ করলাম। সরি, এখন আমাদের প্রসঙ্গে আসি। আমরা এক একটা টিমকে 15 দিন করে এখানে ডিউটি দিয়েছি। 15 দিন তারা আমাদের অ্যাকোমোডেশনে থেকে ডিউটি করবে। 15 দিন পরে তারা এই 15 দিনের ছুটি ভোগ করবে, তখন আরেকটা টিম কাজ করবে। আমাদের বাড়তি কোনো কিছু নাই, এবং এভাবে তারা দে আর কমফোর্টেবল। এবং 8 ঘন্টা করে আমরা ডিউটি দিচ্ছি। তারা হাসপাতালের অ্যাকোমোডেশনে থাকা, খাওয়া, তাদের লন্ড্রি, এভরিথিং আমরা দিচ্ছি, এবং তাদের বিনোদনের জন্য এবং সবকিছু আমরা দেখভাল করতেছি, এবং তারা যাতে মানসিকভাবে সুস্থ থাকে সেজন্য তাদের সব রকম ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ প্রফেসর আকরাম। আমি একটু প্রফেসর সৈয়দ আতিকুল হক আপনার কাছে চলে যাচ্ছি। সেম জিনিস, আপনাকে দুইটা কোশ্চেন করব। একটা কোশ্চেন হচ্ছে, আপনি কি এগ্রি করেন এই 1 week on 2 weeks of quarantine and 1 week off, বা যেটা টিটু ভাই বললেন হয়তো বা one week করে, বা প্রফেসর আকরাম বলেন 15 দিন অন 15 দিন কাজ করবে না? আপনার মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে কোন মডেলটা হওয়া উচিত আইডিয়াল? আসলে এই ব্যাপারে আমার নিজের সত্যিকার অর্থে পর্যাপ্ত অভিজ্ঞতা কিংবা নলেজ নাই, এবং এটাও ঠিক যে আমাদের যথেষ্ট তথ্যও নাই, উপাত্তও নাই। আমি আপনার বক্তব্যের সাথে একটা বৈপরীত্য দেখি যে গত কয়েকটা দিন আপনার মানে হয়তো জানেন যে দেশে আমার একটু পরিচিতি আছে, এই জন্য অনেক সময় চিকিৎসকরা নিজেরা যখন আক্রান্ত হন অনেকে আমার সাথে ফোনে যোগাযোগ করেন এবং আমার পরামর্শ চান। তারা অবশ্য আমার পরামর্শ চান সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, মানে কোন ওষুধ খাবেন, কি কি ওষুধ খাবেন, এটাই থাকে তাদের মেইন ফোকাস। কিন্তু আমি দেখেছি যে গত 2-3 সপ্তাহে বেশ কয়েকজন চিকিৎসক আমার সাথে যোগাযোগ করেছেন, যে চিকিৎসক নিজে এবং তার পরিবারের প্রায় সব সদস্য আক্রান্ত, এবং তারা পজিটিভ হয়েছেন, এবং
তাদের বেশিরভাগই কিন্তু প্রাইভেট হসপিটালে কাজ করছেন। কাজেই ধরেন যেটা আমার মনে হয় যে একটা ধারণা হচ্ছে যে প্রাইভেট হসপিটালে যারা কাজ করছেন কোভিড ইউনিটে তারা কম সংক্রমিত হচ্ছেন, এটা সম্ভবত ঠিক নাও হতে পারে। যদিও একটা জিনিস ঠিক যে আমাদের কাছে পরিষ্কার উপাত্ত নাই, এবারে আমি বলবো যে উপাত্তের অভাব অবশ্যই আছে, কিন্তু আমি বলবো যে আমাদের মানে নিজেদের সংক্রমিত হওয়া, মানে নিজেদের কন্টামিনেটেড হওয়া এবং নিজেদের পরিবারকে কন্টামিনেশন থেকে রক্ষা করার যে ব্যবস্থা, সেটা যদি মোটামুটি ফুল প্রুফ যদি হয়, তাহলে আমাদের এরকম ওই 14 দিনের কোয়ারেন্টাইন বা এটা না করলেও চলবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আচ্ছা প্রফেসর আতিকুল হক, আপনাকে আরেকটা কোশ্চেন করি, একটু কনফ্লিক্টিং, হয়তো বা আপনাদের মধ্যে একটু ঝগড়া লাগিয়ে দেবো এখনই। সেটা হচ্ছে এই যে প্রফেসর হাসান বা প্রফেসর আকরাম হোসেন বলেন ওরা আইপিসি কাজ করছেন এবং মাইক্রোবায়োলজি উইল কন্ট্রোল, অ্যাজ এ ক্লিনিশিয়ান আপনি কিভাবে দেখছেন? দে উইল কন্ট্রোল দ্য সোসাইটি আর ক্লিনিশিয়ান শুড কন্ট্রোল দ্য সোসাইটি অর কম্বাইন্ড? প্রথম কথা হচ্ছে আমি বলবো যে যদি আমাদের দেশে যদি ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট থাকতেন, তাহলে ইনফেকশাস ডিজিজ এক্সপার্টরা এই কমিটির নেতৃত্বে থাকলেই বেশি ভালো হতো। যেটা আমি আসলে প্রথমে বলেছি, সম্ভবত আপনি যোগ দেওয়ার আগেই, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেহেতু এই সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ নাই, এই জন্য এই প্রক্রিয়াটাতে একটা দার্শনিক একটা নেতৃত্ব থাকা উচিত ছিল, সেটার অভাব আমাদের আছে। তার মানে ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট হলেই খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের দেশে কোনো ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট নাই। আমি আবার ব্যক্তিগতভাবে ডক্টর জাহিদ হাসান, তারপরে আকরাম ভাই, তাদেরকে আমি খুব ভালো করে চিনি। তাদের সাথে আমার মানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইপিজিএম এর বদলি হয়ে আসার পর যে প্রথম কয়েকটা বছর তাদের সাথে খুব সুখে আমার সময় কেটেছে। যেমন আমি বলবো জাহিদের সহায়তায় কিন্তু টাইফয়েডের উপর আমরা একটা অত্যন্ত আমাদের ভালো গবেষণামূলক নিবন্ধ আমেরিকার খুব ভালো একটা জার্নালে আমরা ছাপিয়েছিলাম, সেটা আমার জীবনের একটা অন্যতম সেরা পাবলিকেশন। এটা কিন্তু জাহিদের একটা একাডেমিক অ্যাপটিটিউডের বদৌলতে সম্ভব হয়েছিল। এবং আমি তার থেকে বলতে পারি জাহিদ নট অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট বাট অ্যাজ এ ম্যান উইথ ভেরি হাই একাডেমিক অ্যাপটিটিউড হি ইজ ক্যাপেবল টু লিড। কিন্তু ফিলসফি ঠিক তেমনি আকরাম ভাই সম্পর্কে আমার সে একই বক্তব্য। কিন্তু আমি বলবো যে আসলেই আমি যদি বিষয় হিসেবে যদি বিভাজন করা হয় যে কোন বিষয়ের বিশেষজ্ঞরা এটার ফিলসফিক্যাল গাইড হবেন, তাহলে আমি অবশ্যই বলবো যে ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞই তার ফিলসফিক্যাল গাইড হওয়া উচিত। ধন্যবাদ প্রফেসর আতিকুল হক। আমি একটু চলে যাচ্ছি তাবরিজ তোমার কাছে। তোমার কাছে কোশ্চেনটা হচ্ছে নাম্বার 1, এই যে তুমি তো আসলে শিকাগোতে ভেরি বিজি সেন্টারে কাজ করো, তুমি প্রচুর কোভিড-19 পেশেন্ট দেখছো, তুমি মাঝে মাঝে আমাকে ফোন করে বলতা তাজিদ ভাই আই এম ডান টুডে, মানে গোয়িং হোম এট 9 o'clock 10 o'clock, তুমি রাতে 9টা-10টার সময় বাসায় ফিরে তারপর দিন ভোর 6টায় আবার কাজে যাচ্ছ প্রতিদিন, রাইট? এবং তোমার কিন্তু কোভিড আল্লাহর রহমতে হয়নি, রাইট? তুমি কিন্তু কোয়ারেন্টাইনেও যায়নি। আজকে আমি কোভিড দেখেছি, আমার অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে, আমার কিন্তু অ্যান্টিবডি টেস্টও নেগেটিভ আসছে, তার মানে আমি কিন্তু অনেক ইন্টিউবেট করেছি, আমি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য পেশেন্ট। তাহলে এই যে আমরা যে আমাদের হচ্ছে না, আমরা তো তোমার শিকাগো তোমার কোভিড ভলিউম নট লেস দেন ঢাকা ভলিউম, তাহলে তুমি কেন কি অ্যাডভাইস দিবা বাংলাদেশ কাউন্টার পার্টদের এখন এই ব্যাপারটা? আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, আমার এখানে কি করছি বাংলাদেশে, এটা কি হচ্ছে না, এই জিনিসটা কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, কেন হচ্ছে ওরা কোয়ারেন্টাইনে যাচ্ছে তারপরও ইনফেকশন হচ্ছে, তুমি কোয়ারেন্টাইন যাচ্ছ না তারপরও তোমার ইনফেকশন হচ্ছে না? আচ্ছা, আমি সবার কথা শুনছি, যেহেতু আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি, যদিও আমি আপনাদের সবার ছাত্র, তারপর আমি এই বিষয় নিয়ে কিছু ফ্রম স্পেশালিস্ট পয়েন্ট অফ ভিউ কিছু কথা বলতে চাই, বিকজ আজকে আপনাদের সবাইকে আমি কিন্তু ডেকেছি কথা বলার জন্য। সো এই যে অনেক প্রশ্ন, এই যে কিভাবে আমাদের ভবিষ্যৎটা হবে শর্ট টার্ম এবং লং টার্ম, এগুলো নিয়ে কিছু ডায়ালগ করা। আমি জানি আপনারা অনেকে অনেক কাজ করে ফেলেছেন অলরেডি, চেষ্টা করেছেন অ্যাটলিস্ট। তো প্রথমে যে এই যে 1 সপ্তাহ কাজ করবে, 2 সপ্তাহ কাজ করবে না, তারপর 1 সপ্তাহ যাবে, এটা আমার পার্সপেক্টিভ আমি বলি। আমি যেটা বলেছেন, আমি কাজ করি 12 দিন, 2 দিন থাকে আমার অফ, আবার 12 দিন কাজ করি, 2 দিন অফ, আবার 12 দিন। তার মানে আমি কিন্তু 28 দিনের মধ্যে আপনার 24 দিন কাজ করি। হ্যাঁ, তো ওই ফ্যাক্টরগুলোতে আমি যাব না। আমাদের এখানে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ওয়েল এস্টাবলিশ। আমাদের এখানে হাসপাতালে ঢুকলে পরে আমাকে ডিসইনফেকশন ক্লিনিং নিয়ে চিন্তা করতে হয় না। আমাকে তোমাকে একটু থামাই,
তুমি জাস্ট একবার একটু বলো, তুমি প্রতিদিন পিক টাইমে কত আর কোভিড পেশেন্ট দেখতা, নাম্বারটা একটু বলে দিও। জি, আমার এখানে যেটা হয়েছে, আমাদের এখানে তো খুব সার্চ, শিকাগো ছিল নাম্বার 4 ইন দ্য হোল কান্ট্রি। তো আমি যখন এপ্রিল এবং মে মাসে যখন কাজ করতাম, প্রতিদিন কিন্তু আমি অ্যাবাউট 8 to 10 নিউ পেশেন্ট দেখতাম। আরো মনে করেন অ্যাবাউট 25 to 30 ফলো আপ পেশেন্ট দেখতাম। এটা হচ্ছে অন এ রেগুলার বেসিস, ডেইলি বেসিস। তার মানে আমি 30 to 35 পেশেন্ট কোভিড পেশেন্ট আমি দেখেছি। এর মধ্যে মেজরিটি ছিল ক্রিটিক্যাল, তার মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, ইনটিউবেটেড, হাই ফ্লো নাসাল ক্যানুলা, অল ডিফারেন্ট কাইন্ড অফ এয়ারোসল জেনারেটিং কন্ডিশন। তারপরে আপনার যখন আমি উইকেন্ডে কাজ করি, যখন আমি কভার করি, some days I actually covered 100 to 110 patient, almost I have seen 40 to 50 patient। তার মানে আমি সারাদিনে এই যে আমার ডোনিং, ডোফিং, হ্যান্ড স্যানিটাইজ এগুলি করতে অনেক সময় লাগে। এগুলো তো প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা করে করতে হয়, ইন্ডিভিজুয়ালি করতে হয়, আমি তো ঢুকে রাউন্ড দিই না। সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন এটা বলি, এটা আমাদের কথা হচ্ছে আমাদের কেন এই মডেলটা করছি। হ্যাঁ, আমার অবজারভেশন বলবো, জাস্ট point here, I'm not giving any instruction what to do, I'm just making point what is my observation from a specialist perspective. The idea or the goal of this process is to আসলে এই হেলথ কেয়ার ওয়ার্কার এবং তার ফ্যামিলিকে প্রোটেক্ট করা। এটা কি তাহলে আসলেই করছে কি? যদি এটা না করে তাহলে কেন? এটা এই মডেলটা কাজ করে যখন আপনি একটা দেশের কোথাও একটা স্মল একটা জায়গায় এই স্প্রেডটা হয়, ক্লাস্টার অফ কেসেস আপনি কন্টেন্ট করে ফেলেছেন, then you can do this kind of model because rest of the country can survive and run the healthcare facility. এখন যখন কমিউনিটিতে ওয়াইড স্প্রেড ট্রান্সমিশন হয়, a lot of healthcare worker is actually getting infected in the community, either during transport or going to the family অথবা অন্য কোথাও প্রাইভেট সিচুয়েশনে, এই সমস্ত জায়গায়। তাহলে ওইখানে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। উই ডোন্ট হ্যাভ দি ডাটা এই যে এত হেলথ কেয়ার ওয়ার্কার ইনফেক্টেড হচ্ছে, কোভিড ইউনিটে কতজন, নন কোভিড এবং প্রাইভেট প্র্যাকটিসে কতজন। We really don't have any of those data. এটা হচ্ছে একটা। তাহলে আমাদের যে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপালস অফ প্রোটেক্টিং আওয়ারসেলভস ফ্রম কোভিড, হোয়াট ইজ দ্যাট? আমাদের নাম্বার 1, আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমরা বলছি আমরা 6 ফিট ডিস্টেন্স মেনটেন করবো। নাম্বার 2, আমাদের টাইম অফ এক্সপোজারটা কমাতে হবে। নাম্বার 3, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পিপিএ থাকতে হবে। হ্যাঁ, যেটা নাকি মেইনলি আমি বলছি মাস্ক, আইশিল্ড এবং হাতটাকে প্রোটেক্ট করবে। তাহলে এই যে ডিস্টেন্স মেনটেন করা, আপনি যদি আপনার 100টা পেশেন্ট একটা ডাক্তারকে দিয়ে দেন, কারণ যেহেতু আপনি লিমিটেড নাম্বার অফ হেলথ কেয়ার ওয়ার্কার কাজ করছে বা নার্স, তাহলে হবে কি তার ডিস্টেন্স মেনটেন করা খুব ডিফিকাল্ট হবে। সে তো বারবার পেশেন্টটাকে দেখছে। বাংলাদেশে তো আরো সমস্যা, জুনিয়র ডাক্তাররা ভাইটালস দেখছে, অনেক কিছু দেখছে, এখানে তো আমাদের একটা অটোমেটেড প্রসেস। তো এগুলো একটা ব্যাপার, ডিস্টেন্সটা মেনটেন করতে পারছে। নাম্বার 2, এক্সপোজার টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ওই যে ওয়ার্ডের ভিতরে যাচ্ছে, ইনস্টেড অফ সিং 20 পেশেন্ট, a doctor might be seeing 50 patient. তাহলে এটাও মেনটেন হচ্ছে। নাম্বার 3, পিপিই, যেটা আপনারা যেটা বলছেন 7টা পিপিই দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাই তারা ইউজ করছে, দ্যাটস অলসো নট নেসেসারিলি আইডিয়াল। ইভেন বাংলাদেশের ক্ষেত্রে আমরা পিপিইটা হিসাব করি নট পার ফিজিশিয়ান, অ্যাকর্ডিং টু হাউ মেনি পেশেন্ট অ্যান্ড হাউ মেনি টাইমস দে আর গোয়িং ইন টু দ্য পেশেন্ট রুম। একটা পিপিই পরে সে সারাদিন কাজ করবে তা না, তাকে বাইরে আসতে হবে, তাকে কমফোর্টেবল হতে হবে, গরম থেকে তার বেরিয়ে আসতে হবে। এই যে 3টা জিনিস আমি বললাম, এই 3টা জিনিসই এই ফল্টি টেকনিক। যখন আপনি এই 1 সপ্তাহ কাজ করবে, 3 সপ্তাহ আপনাদের হিউজ নাম্বার অফ হেলথ কেয়ার ওয়ার্কার আপনি এখানে প্রোভাইড করতে পারছেন না সার্ভিস। এর অপোজিটে যদি আমি আরেকটা মডেল এখানে প্রপোজ করি, আই এম নট সেইং ইউ হ্যাভ টু ডু ইট, আই এম জাস্ট সেইং কম্পারিজন। আপনার যদি হেলথ কেয়ার ওয়ার্কার নাম্বারটা ডাবল হয়ে যায়, দেন এই যে পেশেন্টগুলোকে একটু স্প্রেড করা সম্ভব। দি হোল আইডিয়া ইজ টু স্প্রেড দ্য পেশেন্ট। তাহলে এই যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্ট, তারা যে আমার হেলথ কেয়ার ওয়ার্কার সাথে ইন্টারাকশনে আসতেছে, এই ডিস্টেন্সটা তখন বেড়ে যাবে, টাইম অফ এক্সপোজারটা তখন কমে আসবে। তাহলে আপনি যদি ডাবল করে দেন হেলথ কেয়ার ওয়ার্কার, ইউ ক্যান ওপেন আপ মোর ওয়ার্ড ইভেন। ইটস নট আইডিয়াল টু পুট a lot of patient in one ward, whether it's suspected COVID or it's a confirmed COVID cases. তো এই আইডিয়া থেকে আমি বলি যে হেলথ কেয়ার ওয়ার্কারদের যে প্রোটেকশন, সেটার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। একটা ডেডিকেটেড টিম থাকবে যারা নাকি হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, এটা করা যেতে পারে এই কোভিড টিম থেকে, যারা নাকি ওই যে 1 সপ্তাহ যখন কাজ করবে না, সেই সময় তারা কাজ করবে নন ক্লিনিক্যাল, টু মনিটর দ্য হেলথ কেয়ার ওয়ার্কার, টু অ্যাড্রেস দ্য প্রবলেম, টু আইডেন্টিফাই ওয়ার ওয়াজ দ্য এক্সপোজার অ্যান্ড প্রপারলি তাদেরকে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন। এইভাবে কাজ করলে আমার মনে হয় এটা বেটার একটা আইডিয়া। এইটাকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে যদি আমরা একটা হেলথ কেয়ার ওয়ার্কার, একটা ডাক্তার যদি 100টা পেশেন্ট দেখে, যেখানে আমরা যদি
দুইটা ডাক্তারকে আনতে পারতাম তাহলে সে 50টা করে দেখতো, 100টা। তাহলে কম পেশেন্ট দেখতো, কম এক্সপোজার হতো, তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারতো, রাইট? সো ইট মেক্স সেন্স। তো আমি চলে যাচ্ছি টিটু ভাই আপনার কাছে। আমি সরি ডক্টর তাসবিহ, আমি কি একটু তাবরিজের কাছে একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি, তার মানে কি তাবরিজের কি পরামর্শ হচ্ছে যে আমাদের যে 7, 14 এবং 7-এর যে ফর্মুলা, কিংবা 7-7-7, কোনো হসপিটাল এসে 10-10-10, এগুলো থেকে সরে এসে প্রত্যেক ডাক্তারই সবসময় কাজ করবে তার নির্দিষ্ট যে সপ্তাহান্তিক ছুটি সেটা বাদ দিয়ে, আমাদেরকে ওই পরিস্থিতিতে যাওয়া উচিত কিনা এবং এখন সেই অবস্থায় যাওয়াটা আমাদের জন্য নিরাপদ হবে কিনা, আমি এটা তাবরিজের কাছ থেকে একটা ক্লিয়ার কাট একটা, মানে আমি বলবো তাবরিজের ব্যক্তিগত মতামতটা চাচ্ছি। জি, এটা তো আমি বললাম, যেহেতু অন দ্য গ্রাউন্ড আমি নাই, সেখানে অনেকগুলো ফ্যাক্টর আপনাদের যেগুলো নজরে আসবে সেটা আমার আসবে না। আমি যেটা বলেছি যে এই কমিউনিটি ট্রান্সমিশন যখন ওয়াইড স্প্রেড হয়ে যায়, তখন কিন্তু প্রোটেক্টিং দি হেলথ কেয়ার ওয়ার্কার ইজ কমপ্লেক্স। ইউ ক্যানট জাস্ট প্রোটেক্ট দেম বাই প্রোটেক্টিং ইন দ্য হসপিটাল। তাহলে বাইরের থেকে একটা হেলথ কেয়ার ওয়ার্কার ইনফেক্টেড হয়ে কিন্তু হাসপাতালে আদার হেলথ কেয়ার ওয়ার্কার এবং অন্যান্য পেশেন্টকে ইনফেক্ট করে দিতে পারে। সেই জন্য কিছু প্রি কন্ডিশন করতে হবে, সেটা হচ্ছে মনিটরিং অফ দি সিমটম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিকশন। যাদের যদি কারো এক্সপোজার হয়, ইনফেকশন হয়, সেগুলো তাদেরকে আলাদাভাবে কোয়ারেন্টাইন করা। আমি যেটা বলেছি যে এই 7 দিন কাজ করবে, তারপরে 7 দিন অফ করবে। একটানা 15 দিন কাজ করাটাও ডিফিকাল্ট, কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, প্রত্যেকটা ডাক্তারের একটা এক্সজশন হবে। প্রাইমারি ফোকাস শুড বি to make sure the doctors are able to work comfortably better than what they are doing now. এটা হচ্ছে প্রাইমারি ফোকাস। আর ইনফেকশন যে প্রোটেকশন যেটা, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। এবং এই যে 1 সপ্তাহ কাজ করবে, 1 সপ্তাহ যখন কাজ করবে না, সেই সময়টাতে তারা কিন্তু ব্রেক পাচ্ছে। এবং ওইখানে তাহলে কাদেরকে এখানে আলাদাভাবে কোয়ারেন্টাইন করবে? দ্যাটস ভেরি ট্রিকি কোশ্চেন। কারণ হচ্ছে বাংলাদেশের সব ডাক্তারের বাসায় গিয়ে নিজেকে সেপারেট করা হয়তো ক্যাপাবিলিটি নাও থাকতে পারে। সেটার জন্য হয়তো ফ্যামিলি মেম্বারকে কিভাবে প্রোটেক্ট করবে। এখন আমি বলি যেটা, আমি প্রতিদিনই বাসায় চলে আসি। সো আই অ্যাকচুয়ালি মেনটেন সাম সর্ট অফ যে প্রিভেনশন মেজার অ্যাট হোম অলসো, হ্যান্ড ওয়াশিং, মেক শিওর উই আর মেকিং কফ এটিকেট, এগুলো মেনটেন করা, বাসায় হাই টাচের এরিয়াগুলোকে একটু ক্লিন করে রাখা, সেগুলি করে কিন্তু আমি সবসময় বাসায় আসি। আমাদের এখানে কিন্তু ডক্টর তাসবিহ জানেন, কোথাও ডাক্তার হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আলাদা রাখার ব্যবস্থা করা হয় না ইন জেনারেল, আনলেস দ্যার ইজ সাম সিচুয়েশন ওয়ার ডক্টরস নিড টু বি ওয়ার্ক ওভার আওয়ার্স। এটাকে আমি আপনাকে একটু বলতে পেরেছি কিছু? হ্যাঁ, না, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি চলে আসছি ডক্টর হাসান, আপনাকে, প্রফেসর হাসান আপনার কাছে আসছি। আমি তো প্রফেসর আকরাম হোসেন বললেন ওনাদের 15 দিন অন 15 দিন অফ। আপনাদের হসপিটালে আপনারা কিভাবে রোটা করছেন, স্কেজুল করছেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা কারেকশন প্রথমে বলে নিই, আমাদের আসলে একজন ইনফেকশন কন্ট্রোল নার্স না, 2 জন, নতুন আরেকজন জয়েন করেছেন। আমি সরি, পরে আমাকে হয়তো ধরবে স্কোয়ারে যে তুমি একজনের কথা বললে কেন। আচ্ছা, না, আমাদের এখন যেটা আছে 14 জন, একজন ডক্টর 14 ডেজ ডিউটি করেন, তার খাওয়া থাকা সব ব্যবস্থা আছে, আর তারপরে উনি 14 ডেজ বাড়ি মানে রেস্টে থাকেন। আর নার্সদের হলো 4 দিন, সপ্তাহে 4 দিন ডিউটি করেন, 3 দিন ছুটিতে থাকেন। এই অবস্থা আছে। এই যে ভাই বললেন, তাবরিজ বললেন আরো সংখ্যা বাড়ানো, এটা ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো ব্যাপারটা। মানে আসলে ডাক্তারই, বুঝছেন ডক্টর তাবরিজ, খুবই মুশকিলের মধ্যে আমরা আছি। প্রথম কথা যে কালচারাল সিচুয়েশন, এমন একটা সোশ্যাল কাজই করতে চায় না, মানুষজনের ভীতির ব্যাপারটা এমন পর্যায়ে আছে, ফ্যামিলি থেকে আসতে দিতে চায় না ডাক্তারদের, নার্সদের, বলে চাকরি ছেড়ে দাও। সুতরাং এইসব জিনিসগুলো সব ফ্যাক্টর যোগ করে আমরা 2 দিক বাঁচানো সব মিলে রাজি করাতে পেরেছি। ঠিক আছে, তোমরা 14 দিন কাজ করো, একদম ফুললি এখানে থাকবে, তোমাদের থাকা খাওয়া সব ব্যবস্থা করছি, আর তারপরে 14 দিন তুমি বাড়িতে যাও, করো, আবার আসবা, খুব সাবধান টাবধান, আমরা তোমার টেস্ট ফেস্ট যা লাগে করে দেবো। জিনিসটা মানে একটা 2 দিক রক্ষা করে একটা ব্যবস্থা। প্রফেসর হাসান, আমি আপনাকে একটু সূত্র ধরে, আপনারা নার্সের জন্য যদি 4 দিন আর 3 দিন করেন, ডাক্তারদের জন্য 4 দিন 3 দিন করলেন না কেন? 2 সিস্টেম করলেন কেন? আচ্ছা,
এটা এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, আমাদের ডাক্তার কি পরিমাণ আছে আর নার্স কি পরিমাণ আছে এইটার উপর হিসাব করে আমাদের এটা করতে করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি চলে আসছি। না, এরপরে আর একটু তাদেরকে তাদের সুবিধা অসুবিধা আমরা কি বলা যায় একটা গ্রেস দিতে হয়েছে, মানে আচ্ছা বলো তোমরা কিভাবে করলে, স্যার আমরা করব না, অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আচ্ছা বলো কিভাবে কি, আচ্ছা ডাক্তার তোমরা কিভাবে কি করো, মানে গভর্নমেন্ট থেকে বা কোনো এরকম যে আতিক ভাই বললেন যে এরকম কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা নেই বিধায় আমরা প্রত্যেক হসপিটাল কর্তৃপক্ষ তার নিজের নিজের সুবিধা রিসোর্স নিয়ে এইভাবে তারা কাজগুলো করছে। দ্যাট ইজ দ্যাট। আপনাকে একটা কোশ্চেন করি এখানে, আপনাদের হসপিটালে সবাই কি করবো, ডাক্তারের সংখ্যা বেশি না নার্সের সংখ্যা বেশি? না, নার্সের সংখ্যা বেশি। এটা সরকারি সিস্টেমে কিন্তু ডাক্তারের সংখ্যাই বেশি। হ্যাঁ, অনেকখানে ডাক্তারের সংখ্যা বেশি। পাবলিক আমি যেমন হলি ফ্যামিলি হসপিটাল বলছে, একটা আইসিইউ তে 10 জন নার্স আর 24 জন ডাক্তার। পাবলিক সেক্টরে ইনভার্টেড পিরামিড। আমাদের কিন্তু ডাক্তারের তুলনায় নার্স বেশি আছে, মানে টোটাল হসপিটালে। আইডিয়ালি বলা হয় 3টা নার্সের জন্য একটা ডাক্তার, এটা হচ্ছে আইডিয়াল রেশিও। ওরকমই, হ্যাঁ আমাদের। আচ্ছা, গভর্নমেন্ট হসপিটালে কি প্রফেসর হক, সৈয়দ আতিকুল হক, গভর্নমেন্ট হসপিটালে কি কেমন রেশিও? আমাদের গভর্নমেন্ট নার্সের বেশি, ডাক্তারের সংখ্যা নার্সের চেয়ে বেশি। হ্যাঁ, আর এটা সামগ্রিকভাবে গভর্নমেন্ট সেক্টরে, আমাদের পাবলিক হেলথ কেয়ার সেক্টরেই কিন্তু নার্সের সংখ্যা ডাক্তারের চেয়ে অনেক কম। হ্যাঁ, আপনি যদি সংখ্যা দেখেন, রেজিস্টার্ড নার্স হচ্ছে বলা হয় 58,000, আর রেজিস্টার্ড ডাক্তার বিএমডিসি তে যদি যান 86,000। তো ওখানে তো বলে দিচ্ছে ডাক্তারের সংখ্যা বেশি আর নার্সের সংখ্যা কম। আচ্ছা, আমি চলে আসি টিটু ভাই আপনার কাছে, আমরা একটু যাচ্ছি মোর একাডেমিক ডিসকাশনে। এই যে আমরা ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, সবাই মানে আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, মক্সাফ্লক্সাসিন খেয়ে যাচ্ছে, প্রেসক্রিপশন থাকুক আর না থাকুক। আর আপনার হসপিটাল ও ডাক্তাররা ভর্তি হলেই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মেরোপেনের মতো মেরে দিচ্ছে। আপনারা এটার অবজারভেশনটা কি, এটা কিভাবে রোধ করা যায়? আপনাদের লোকাল কোনো অ্যান্টিবায়োগ্রাম আছে কিনা, টিটু ভাই? জি, আমি শেষেরটা আগে বলে নেই যে আসলে লোকাল কোনো অ্যান্টিবায়োগ্রাম আমাদের নাই, এবং এটা প্রবাবলি লাস্ট একটা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে, আমি যতটুকু শুনেছিলাম। একটা আমাদের ঢাকা মেডিকেল কলেজেও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এটা পরে আর এটাকে কমপ্লিট করা হয় না, সেটাও 2-3 বছর আগে। ইনফ্যাক্ট আমাদের কোনো হসপিটালেই, মানে গভর্নমেন্ট হসপিটালে সোফার আমি জানি যে কোনোটাতেই কিন্তু এরকম লোকাল কোনো অ্যান্টিবায়োগ্রাম নাই। যদিও গভর্নমেন্টের তরফ থেকে মাঝখানে উদ্যোগ নেওয়া হয়েছিল এরকম যে একটা টিম করে সেটাকে কাজ করার জন্য, কিছু দূর গিয়ে সেটা থেমে গিয়েছে। রিগার্ডিং দা ট্রিটমেন্টের যে ব্যাপারটা, আমাদের দেশে কিন্তু আমরা এটা নিয়ে বিভিন্ন মাধ্যমে কথা বলেছি যে আইভারমেকটিন, হাইড্রোক্সিক্লোরোকুইন শুরুতেও আপনাদের দেশে হয়তো এরকম হয়েছে যে যখন বলা হলো যে দিস ইজ এ গেম মেকার, হাইড্রোক্সিক্লোরোকুইন বাজার উদা হয়ে গেল, সেম আমাদের দেশেও কিন্তু এভাবে দেখা যায় যে আমরা সাধারণত মানে আশা করে থাকি যে আপনারা কি বলবেন, মানে আমাদের দেশের লোকজন এগুলা শুনে বেশি। তো এক্স্যাক্টলি আমাদের দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু একসময় এরকম ভাবেই খেয়েছে সবাই। রিসেন্টলি যেটা ট্রেন্ড ডেভেলপ করছে আইভারমেকটিন, আমাদের ডাক্তারদের সাথে কথা বলার আগেই আজকাল কিন্তু রোগীর লোকজন শুধু জ্বর হলেই খায় না, প্রোফাইলেকটিক হিসেবে পর্যন্ত আইভারমেকটিন খাওয়া শুরু করে দেয়, এবং রোগীরা নিজেরাই কিন্তু দেখা যায় যে ডক্সিসাইক্লিন, অ্যামোক্সাক্লেভ, মানে এই সমস্ত অ্যান্টিবায়োটিক, এজিথ্রোমাইসিন, সো এটা নিজ দায়িত্বেই খেয়ে নিচ্ছে। এবং এটা আমি বলবো আমাদের প্রিন্ট মিডিয়া কিংবা বিভিন্ন মিডিয়ারও অবদান আছে, যে কিছু হলেই আগে মিডিয়াতে চলে আসা এবং এটা নিয়ে খুব হইচই করা এবং ভালোভাবে ফলো করে লেখা। তো যেটা হচ্ছে যে আমাদের ডাক্তারদের মাঝখানে আমি বলবো যে এরকম ইনডিসক্রিমিনেট ইউজের আমাদের একটা টেন্ডেন্সি আছে। আমাদের অনেক হসপিটালেও কিন্তু এরকম ভাবে দেওয়া হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বাট আমি যেটা বলতে চাই, আমি রিসেন্টলি ঢাকা মেডিকেল কলেজ এবং আমি মুগদা মেডিকেল কলেজের ব্যাপারে আমরা টিচাররা একমত হয়েছি যে আমরা যেটা ন্যাশনাল গাইডলাইন আছে আমাদের, যেরকম মানে যে প্রটোকল আছে, যে ডেফিনিট কোনো এভিডেন্স ছাড়া আমরা অ্যান্টিভাইরাল ইউজের ক্ষেত্রেও খুব রেস্ট্রিক্টেড, এবং আমরা যখন কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি, আমি বলবো সেটাতে কিন্তু আপনাদের সাথে বিভিন্ন সময় আমরা অন্যান্য ফোরামে বসেছি, সেটা আমাদেরকে অনেকখানি হেল্প করেছে। আমি বলবো যে আমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য,
এবং সেখানে কিন্তু আমরা ডেফিনেট ইন্ডিকেশন ছাড়া, যেখানে সেকেন্ডারি ইনফেকশনের কোনো এভিডেন্স না থাকে, সেখানে কিন্তু আমরা ইউজ করি না। এবং আমরা কিন্তু হসপিটালে প্রায় সব হসপিটাল, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল এবং প্রাইভেট মেডিকেল কলেজেও হয়তো অনেক কর্পোরেট হসপিটালগুলোতে প্রোক্যালসিটোনিন রুটিনলি দেখা হয় টু সি দ্য এভিডেন্স অফ দ্য ইনফেকশন, যদিও কালচার করা সম্ভব হয় না কিংবা অন্যান্য জিনিস দেখা সম্ভব হয় না সবসময়। সো আমরা এখানে একাডেমিক প্র্যাকটিসেই করে আমি বলতে চাই, এবং গ্রাজুয়ালি আমরা একাডেমিক প্র্যাকটিসের দিকে যাচ্ছি। আমরা আমাদের এই ইল প্র্যাকটিস গুলাকে মানে আমরা রোধ করার চেষ্টা করছি, এবং আমরা বিভিন্ন এরকম ওয়েবিনারের মাধ্যমে মিডিয়াতে আমরাও বলার চেষ্টা করছি যে আইভারমেকটিন আগে ভাগে খাওয়ার দরকার নেই, এই সমস্ত জিনিসের এভিডেন্স নাই। ইভেন আপনি স্টেরয়েডের ব্যাপারে জানেন যে রিকভারি ট্রায়ালের মানে যখন এরকম প্রকাশ পেয়েছে, তারপরেও কিন্তু সেই স্টেরয়েড মানুষ বাজারজাত মানে দোকানদাররা বিক্রি করা শুরু করেছে এবং মানুষও খেয়ে ফেলেছে। সো এগুলোর বিরুদ্ধেও আমরা কথা বলেছি। আর আমি এখানে একটু জাস্ট বলে রাখি, আমরা কিন্তু ইদানিং শুরু করেছি এই কভারঅল নিয়ে কথা বলা, এবং আমাদের ডাক্তারদেরকে মোটিভেট করার প্রতিবারই চেষ্টা করি যে আমরা আসলে এই ফুল কভারঅল না পরে আমরা যেন গাউন পরার চেষ্টা করি, যেটা তাবরিজ বলেছেন কিংবা আপনারা যেটা প্র্যাকটিস করেন, এবং এতে মনে হয় যে আস্তে আস্তে আমাদের ছেলেরাও মোটিভেটেড হবে, আমাদের ডাক্তাররাও মোটিভেটেড হবে হোপফুলি। জি, ধন্যবাদ টিটু ভাই। আমি চলে আসি প্রফেসর আকরাম হোসেন, আপনার কাছে চলে আসছি। আপনাদের পার্টিকুলার ইম্পেরিয়াল হসপিটালে এখন হেলথ কেয়ার ওয়ার্কার কেমন এফেক্টেড হয়েছে? আমাদের তেমন বেশি ইনফেক্টেড হয়নি, আমার ল্যাবে একজন হয়েছে, আর নার্সের মধ্যে আমাদের দুজন, মানে হাতে গোনা এরকম। আর আমরা আসলে কেউ ইনফেক্টেড হলেই, ইনফেক্টেড মানে যদি কারো কন্ট্যাক্টে আসলেই তাকে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি না। আমরা এখন যেটা পলিসি নিয়েছি যে তুমি কন্ট্যাক্টে এসে আসতেই পারো, তোমরা সাইন সিমটম না হওয়া পর্যন্ত কাজ করবে। সাইন সিমটম হলে আমি তাকে আরটিপিসিআর করে দেখি, যদি নেগেটিভ থাকে আমরা বলি না কন্টিনিউ করবো, পজিটিভ হলেই তো শুধু তাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাই। এ পর্যন্ত 1 2 3 4 জনকে আমরা এরকম পজিটিভ হওয়ার পরে পাঠিয়েছি, এবং 14 দিনের মাথায় তারা আবার ব্যাক করে নেগেটিভ হয়ে কাজে যোগদান করেছে। আমাদের খুব কম, খুব বেশি না। এবং আমরা কিন্তু শুরু থেকে, আমি একটা জিনিস বলি, শুরু থেকে কিন্তু আমরা যখন আউটডোরে এবং এমার্জেন্সিতে রুগী দেখা শুরু হলো, তখন আমরা শুরুতেই আমরা তাদেরকে অপশন দিয়েছি যে গাউন ইজ মোস্ট প্রিফারেবল, কারণ গাউন আমাদের প্রচুর পরিমাণে আছে এবং আমরা অনেক সাপ্লাই দিতে পারি। এর মধ্যে 2-1 ডাক্তার যারা ওই চাঁদের দেশের পোশাকের প্রতি খুব আকৃষ্ট ছিল, তাদেরকে আমরা অপশন দিলাম যে ঠিক আছে আপনারা গাউনের উপর ওটা পড়েন, তবে আমরা গাউনেই বেশি প্রিফারেবল। তো 2-1 দিন পরার পরে তারাও বুঝলো যে ওই চাঁদের দেশের পোশাক খুব সুবিধাজনক না, তারাও পরে লাইনে আসলো। আর বাকি সবাই আমাদের এখানে অবশ্য বেশিরভাগই যারা বাইরে থেকে এসছে, তারা সবাই ওই গাউনটাই প্রিফার করেছে, এবং পরে যে যারা অতি উৎসাহী ছিল তারাও গাউনে চলে এসছে এখন। কিন্তু কোভিড ইউনিটে আমাদের যারা তারা ওই পুরা পিপি পরে যাচ্ছে, আমরা ওখানে আপত্তি করছি না, যেহেতু ইউনিটটা আলাদা। কিন্তু অ্যাজ এ হোল যে আমাদের আউটডোর বা ইমার্জেন্সি বা বাকি সব জায়গায় তারা গাউনই পরছেন, এবং এতে কমফোর্টেবল ফিল করছেন। আপনাকে এমনি কোশ্চেন করি, এখানে আপনারা এই হেলথ কেয়ার ওয়ার্কারদের সিমটমস বা সাইন মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে ফ্লু কর্নার আছে, এবং আমাদের একজন স্টাফ মেডিকেল অফিসার তাকে অ্যাসাইন করা আছে, আর তারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করে। তাদের এই সাইন সিমটমে কোনটা দেখা গেলে তারা রিপোর্ট করে, আমি সঙ্গে সঙ্গে আমরা এদেরকে ইমিডিয়েটলি আরটিপিসিআর করে দিই। আমি এদের জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি। ধন্যবাদ। আমি তাবরিজ তোমার কাছে চলে আসছি। প্রফেসর আকরাম হোসেন যেটা বললেন, যাদের সাইন সিমটমস হচ্ছে তাদেরকে আরটিপিসিআর করা হচ্ছে, আরটিপিসিআর যদি নেগেটিভ হয় দে আর অ্যালাউড টু কাম ব্যাক। আমরা আবার এটাও জানি 30% ক্ষেত্রে ফলস নেগেটিভ হতে পারে। তোমার এটার উপর কি? তো এখানে যেটা হচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কারদের যে এক্সপোজার এবং তাদের ম্যানেজমেন্ট, এর ব্যাপারে সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। হ্যাঁ, আমাদের যখন খুব পিকে হয়ে গেল তখন কিন্তু আমরা গাইডলাইন থেকে একটু সরে এসে একটু মডিফাইও করে নিয়েছি। তো গাইডলাইনটা কি? সেটা হচ্ছে যে হাই রিস্ক এক্সপোজার এবং লো রিস্ক এক্সপোজার, এই দুইটা কথা আছে। এই জিনিসটা আমাদের জানতে হবে, এবং এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি প্রয়োজন সেটাও জানতে হবে। তো হাই রিস্ক এক্সপোজার হচ্ছে যখন একজন হেলথ কেয়ার ওয়ার্কার একটা পেশেন্টকে একদম কোনো পিপিএ ছাড়া দেখে, পরবর্তী 48 আওয়ার্স পরে দেখা গেল পেশেন্টটার আসলে কোভিড ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে হাই রিস্ক এক্সপোজার। আর যদি কেউ মাস্ক এবং আইশিল্ড এবং তার হাত হ্যান্ড হাইজিন এই 3টা জিনিস করে, তার যদি গাউন নাও থাকে, কভারঅল দূরের কথা, এই 3টা জিনিস যদি থাকে, তাহলে যদি সে কোনো একটা পেশেন্টকে দেখেছিল এবং এক্সপোজার টাইমটাও কম ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা লো রিস্ক এক্সপোজার, যেটা নাকি আমার অনেকবার হয়েছে। কারণ আমি তো শুধু কোভিড না, নন কোভিড ইউনিটে কাজ করি।
একটা হার্ট ফেলিওরের পেশেন্ট নিয়ে আসছে, তার হয়তো একটা স্কিন অর সফট টিস্যু ইনফেকশন হয়েছে অথবা অস্ট্রিওমাইলিটিস হয়েছে, কিন্তু 2 দিন পরে দেখা গেলো তার কোভিড আসলে ছিল। তো সেই সমস্ত ক্ষেত্রে আমার যে স্ট্যান্ডার্ড প্রিকশন এই সময় যেটা করা দরকার সেটা হচ্ছে সব হেলথ কেয়ার ওয়ার্কারের এখন হ্যান্ড হাইজিন, যেটা প্রত্যেকটা পেশেন্ট দেখা এবং আগে এবং পরে হ্যান্ড ওয়াশ অথবা স্যানিটাইজ ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কারের একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা এবং ক্ষেত্র বিশেষে একটা আইশিল্ড ব্যবহার করা যেতে পারে। আরেকটা হচ্ছে পেশেন্টের মুখে একটা মাস্ক দেওয়া। এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে অল এক্সপোজার উইল বি কনসিডার্ড এজ এ লো রিস্ক এক্সপোজার, কারণ হচ্ছে পেশেন্ট এবং হেলথ কেয়ার ওয়ার্কারের আই এবং মিউকাস মেমব্রেন এগুলি প্রোটেক্টেড। তাহলে এটা কি করতে হবে, এই যে টেস্টের কথা যেটা বললেন, আমরা কিন্তু রুটিনলি কাউকে টেস্ট করি না। আমি এ পর্যন্ত পিসিআর এবং অ্যান্টিবডি কোনোটাই টেস্ট করিনি। সিমটমস হলে কি করবা? জাস্ট সিমটমস হ্যাঁ, সেটা আমি আসছি, এটা আমি বলছি যে এক্সপোজারের বেলা। এখন যদি কাউকে এরকম এক্সপোজার হয় তাহলে তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে, আইসোলেশনে না। যদি কারো সিমটম ডেভেলপ করে হেলথ কেয়ার ওয়ার্কার, তাহলে যদি মাইল্ড কেস হয় আমরা দুইভাবে ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে যদি আপনার টেস্ট যদি অ্যাভেলেবল হয়, এনাফ থাকে, যেটা নাকি প্রথম থেকে আমাদের ছিল না, আমাদের আমেরিকাতেও, তাহলে কি হতো, বেস্ট আপন সিমটম ইউ জাস্ট কনসিডার দ্যাট হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাজ ইনফেক্টেড উইথ কোভিড unless proven otherwise. Anybody with a febrile illness and constitutional symptom has COVID in any of this pandemic area. তাহলে প্রথম দিকে যখন আমাদের টেস্ট ছিল না, তাহলে আমরা কিন্তু আমাদের নিজেদেরও টেস্ট করতে পারিনি। আমার কো ওয়ার্কারদেরকে তাদেরকে কিন্তু সিমটম উপর বেস করে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। আপনাদের এখানে যদি এডিকুয়েট টেস্ট না থাকে তাহলে কিন্তু এটি মোর প্র্যাকটিস। আমাদের এডিকুয়েট আছে, আমাদের এডিকুয়েট আছে। আমি আপনার প্রাইভেটে বলছি, আমি ইন জেনারেল এখানে পাবলিক হসপিটালের অনেকে আছে, পাবলিকেও আছে এখন। হ্যাঁ, যদি টেস্ট এডিকুয়েট না থাকে দেন সিমটম বেস দে গো ইনটু আইসোলেশন, ইনক্লুডিং দি ফ্যামিলি মেম্বারস শুড গো ইনটু কোয়ারেন্টাইন। বিকজ আপনি যেটা বললেন যে 30% অফ দি কেসে কিন্তু আরটিপিসিআর নেগেটিভ আসতে পারে। তাহলে যদি এই টেস্টটা নেগেটিভ আসে তার মানে কি, তাহলে কি সে আইসোলেশনে যাবে না, কোয়ারেন্টাইনে যাবে না? বেস্ট আপন সিমটম দে হ্যাভ টু ডু দিস। না, সিমটম না হলে তো যাবে না, সিমটম হলে তো তারপরে যাবে না। যদি আপনার ওই হাই রিস্ক এক্সপোজার হয় দেন অ্যাসিমটোমেটিক এন্ড প্রিসিমটোমেটিক হেলথ কেয়ার। আমরা এখানে বলে দিয়েছি যে প্রত্যেকটা রোগী এখানে সাসপেক্টেড কোভিড। আমরা আমাদের স্টেট ওয়ার্কারদের কথা কিন্তু আমি এখানে বলছি। আচ্ছা, প্রফেসর সেজন্যই আমরা সাইন সিমটম আমরা বলি যে প্রোটেকশন। এটা জাহিদ ভাইয়েরও কথা যে প্রত্যেকটা রোগীকেই ইমার্জেন্সিতে মনে করতে হবে যে এটা সাসপেক্টেড কোভিড এবং ফুল তাদের প্রোটেকশন নিয়ে, ফুল প্রোটেকশন মানেই তো তার এই মাস্ক এবং হ্যান্ড হাইজিন এবং ওই এই ওয়াশিল্ড। এবং আমরা এটা নেওয়ার পরে যদি হয়ে থাকে তার ফল্ট, এবং আমরা তখন তাকে সাপোর্ট দিই, কিন্তু এই এক্সপোজার হলো বলেই তাকে আমরা আইসোলেশনে পাঠাবো এটা আমরা করি না। আচ্ছা, মেক ইট ভেরি ক্লিয়ার। তারপরে আমি তোমাকে ক্লিয়ার করে দিই। কোশ্চেনটা হচ্ছে ভেরি স্পেসিফিক, অ্যান্সার চাচ্ছি তোমার থেকে। সেটা হচ্ছে কেউ সিমটোম্যাটিক, তার জ্বর আছে, কাশি আছে, যেটা প্রফেসর আকরাম বলেন আমি তাদেরকে টেস্ট করছি, তাদের ফ্যাসিলিটি আছে, টেস্ট করছে, টেস্ট করে দেখা গেল নেগেটিভ, তার কিন্তু জ্বর আছে কিন্তু এখনো, কিন্তু টেস্ট নেগেটিভ, সে কি সাথে সাথে কাজে ব্যাক করা উচিত? কাজে ব্যাক করে না, তখন তার অন্য টেস্ট গুলো আমরা করি, তার যে ডি ডাইমার, তারপরে এগুলো আমরা করি। 2 নম্বর হচ্ছে যাদের টেস্ট করার মানে সুবিধা নাই তাদের তাহলে কতদিন তাহলে আইসোলেশনের বা কোয়ারেন্টাইন থেকে ব্যাক করবে? আচ্ছা, আপনার প্রশ্নটা আবার সরাসরি বলি। হ্যাঁ, সরাসরি উত্তরটা হচ্ছে any healthcare worker with symptom a febrile illness should be considered as COVID. Test যদি নেগেটিভ যদি আসেও because of symptomatic they will still go into isolation. This is not quarantine, there is a difference. সেই আইসোলেশনের প্রোটোকলটা কি? The healthcare worker will go in isolation. আমাদের সিডিসির গাইডলাইন হচ্ছে for 10 days provided last 3 days is without any fever, without any antipyretic and significant improvement তার সিমটম, রেসপিরেটরি সিমটম হতে পারে, কনস্টিটিউশন হতে পারে। এটা যখন সে 10 days ফুলফিল করবে they can go back to work. WHO যেটা মডিফাই করেছে they actually went up to 13 days. তারা বলছে যে ওই লাস্টের 3 দিন অ্যাসিমটোমেটিক থাকা এবং টোটাল আপ টু 13 days, এবং যদি 13 days এর বেশিও যদি তার সিমটম থাকে তাহলেও তাকে আরো এক্সটেন্ড করতে হবে। সুতরাং সিমটোম্যাটিক যদি হয়, নেগেটিভ টেস্ট আসলে তাকে আইসোলেশনে যেতে হবে রিগার্ডলেস অফ দি টেস্ট রেজাল্ট। এটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যদি টেস্ট না করতে পারে, যদি টেস্ট করতে না করতে পারে তাহলে আমরা ফলো করবো হচ্ছে, যারা আমি উদাহরণ দিয়েছি প্রথম দিকে কি করেছি, সিমটম বেসড এটা ফলো করতে হবে। আমার যদি সিমটম
থাকে তাহলেও আমাকে আইসোলেশন যেতে হবে, এবং সিমটম তখন কন্টিনিউ, যখন রিজলিউশন হবে উইদাউট অ্যান্টিবায়োটিক তখন সে কাজ করবে। That's what does it mean? It means that test-based protocol is really difficult to implement, especially in resource-limited country. ধন্যবাদ। আমি চলে আসছি প্রফেসর হাসান, আপনার কাছে আসছি। এই ডাক্তারদের আপনি যেটা বললেন যে এক সপ্তাহ 14 দিন কাজ করে, 14 দিন অফ থাকে, এটা কি অল্টারনেট কোভিড নন কোভিড কিভাবে ভাগ করলেন? কে কোভিডে কাজ করবে, কে নন কোভিডে কাজ করবে? ঠিক আছে, থ্যাংক ইউ। 14 দিন যে কাজ করে ওটা কিন্তু একদিন কাজ করে, একদিন ওখানে রেস্ট নেয় হসপিটালে, এইভাবে করে আর কি। আর তারপরে 14 দিন বাড়িতে চলে যায়। আর আমাদের প্রথমে যখন এরকম আসলো তখন আমরা সমস্ত ডক্টরদেরকে বললাম যে তোমরা কে কে ভলেন্টিয়ার মানে কোভিডে যেতে চাও আর কে কে মানে কে যাবে না, এটা আমরা দেখে ফেললাম। যারা বলল যে আমরা কোভিডে কাজ করতে আগ্রহ আছে, তাদের আমরা ইনসেন্টিভটা আছে সেটা পরে বলছি, তারা শুধু কোভিডেই কাজ করছে। আর যারা বলছে যে না আমরা নন কোভিডে আছি, তারা নন কোভিডে, আমরা দুটোকে মিক্স করাইনি। এটা অনেক আপনাদের দেশের সুবিধা অসুবিধা এক এক রকম, আমাদের দেশের সুবিধা অসুবিধা কালচার, আমরা এইভাবে করেছি যে যারা কোভিডে কাজ করছে তারা কোভিডেই করছে, তারা বলছে না ঠিক আছে আমরা 14 দিন কাজ করব, 14 দিন বাড়িতে ইয়ে করবো, আবার আমরা এখানেই আসবো, এবং ওইভাবেই চলছে। ধন্যবাদ প্রফেসর হাসান। আমি একটু টিটু ভাই আপনার কাছে চলে যাচ্ছি। আমরা শুনেছি যে আপনারা বাংলাদেশে হ্যান্ড ওয়াশিংটা হিবিসল দিয়ে করছে, গ্লাভসের উপর হিবিসল দিয়ে করে আবার রোগী দেখছে, এটা কি সত্যি বা এটা কি আসলে এফেক্টিভ? টিটু ভাই। আমরা হ্যাঁ স্যানিটাইজার ইউজ করে অথবা হিবিসলও ইউজ করে, এবং এটা গ্লাভসের উপরে ইউজ করে, এটা প্র্যাকটিস করছে, এবং এতে যে আমাদের ডাক্তাররা যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা কিছু এরকম মনে হচ্ছে না। বাট আইডিয়ালি আমরা বলি যে স্যানিটাইজার ইউজ করতে পারে তারা, মানে যদি রিসোর্স থাকে, কিন্তু বেশিরভাগই হসপিটালে আমাদের সাপ্লাইগুলো হলো আপনার হিবিসল। আর গ্লাভসের উপরে গ্লাভস কি খুলছে না, গ্লাভস পরে একটা গ্লাভস হিবিসল দিয়ে আবার একটা পেশেন্ট দেখছে? আসলে আমাদের যে সমস্যাটা তাবরিজ বলেছে কিংবা স্ট্যান্ডার্ড যা হওয়া উচিত যে প্রতিটা পেশেন্ট দেখে এটাকে ডিসপোজ করা উচিত কিংবা হাত ধুয়ে ফেলা উচিত। আসলে দেখা যায় যে আমাদের হয়তো একজন ডাক্তারকে একটা ফ্লোরে যখন দেখে একজন কিংবা দুইজন ডাক্তার, আমাদের পাবলিক হসপিটালগুলোতে অ্যাটলিস্ট তাকে 20 থেকে 30 জন রোগী দেখে, এবং আইডিয়াল প্র্যাকটিস করা মোটেই হয় না। হয়তো সবগুলা রোগী দেখে তারপরে হয়তো গ্লাভসটা খুলে ফেলে, বাট শুধু হাতটা ধোয়া হয়। যেমন স্টেথোস্কোপটাও আমরা বলি, রিকোয়েস্ট করে দিই যে প্রতিটা রোগী দেখার পরে যেন সেটাকে স্যানিটাইজার কিংবা হিবিসল দিয়ে সেটাকে ডিসইনফেক্ট করা হয়, কিন্তু সেই প্র্যাকটিসটাও আমাদের আসলে আমরা ওইভাবে ইউজ টু না, মানে সেই অভ্যাসটা থেকেই যায়। বাট প্রত্যেকটা পেশেন্ট দেখেই যেন আমরা একটুখানি গ্লাভসটা খুলে ফেলি কিংবা হাতটাকে আমরা ডিসইনফেক্টেড করতে পারি, এই প্র্যাকটিসটা আমরা বরাবরই বলি, এবং এটা পুরোপুরি হয়ে উঠছে না এখন পর্যন্ত। এবং রিসোর্সের অভাব তো আছেই, যে প্রতিটা পেশেন্টের কাছে গিয়ে আমি গ্লাভস পরবো, খুলবো এবং তারপরে আবার হাত পরিষ্কার করবো, সেটা মানে সময় এবং মানে রিসোর্সের অভাব আছে আমাদের। আচ্ছা ডক্টর তাসবির, আমি একটু আসছি প্রফেসর সৈয়দ আতিকুল হক, আপনার কাছেই আসছি। আমি আপনাকে কোশ্চেন করে আসছি, তারপর এই সূত্র ধরে আপনি অ্যান্সারটা দিয়েন। আপনি তো একাডেমিক সেটিং এ কাজ করছেন, বিএসএমএমইউ তে কাজ করছেন, যেখানে সবচেয়ে বেশি এফসিপিএস বা এমডি কোর্স আছে আপনার ওখানে। এই যে ইনফেকশাস ডিজিজের এমডি কোর্স নাই আমাদের, এখন কি চিন্তা ভাবনা শুরু হয়েছে, কোনো কথাবার্তা হচ্ছে এটা চালু করার? 2 নম্বর হচ্ছে আপনার যে কোশ্চেন, আপনি যে অ্যান্সারটা দিতে যাচ্ছিলেন মানে টিটু ভাইয়ের সূত্র ধরে, সেটাও বলেন। আচ্ছা, আমার মনে হয় আমি টিটোর সূত্র ধরে যে প্রশ্ন সেটা আগে করি, এরপরে ওই প্রসঙ্গে আসি। মানে আমার প্রশ্ন হচ্ছে এরকম যে আসলে বাস্তবে তো আমাদের সব যে সমস্ত প্রোটোকল আছে ডব্লিউএইচও বা সিডিসি, যখনই গ্লাভসের কথা আসে একটা কথা বলা হয় যে দ্য গ্লাভস মাস্ট বি চেঞ্জ ইন বিটুইন এভরি পেশেন্ট, মানে প্রতি পেশেন্টের পরেই আমার সেই গ্লাভসটা বাতিল করে দিয়ে নতুন একটা গ্লাভস পরতে হবে। এটা আসলে আমাদের দেশে সম্ভব না, এটা আমি বলতে পারি যে আমাদের দেশে এটা অবাস্তব। তা সেই ক্ষেত্রে আমার নিজের কাছেই নিজের একটা প্রশ্ন, যে যখন আমি নিজে, যেমন আমার নিজের চেম্বার প্র্যাকটিসে আমি 2 রোগীর মাঝখানে সাবান দিয়ে হাতটা ধুই, আমার রুমের মধ্যেই ওই বেসিন থাকে, সাবান সব কিছুর ব্যবস্থা আমি রেখেছি, 2 রোগীর মাঝখানে আমি সাবান দিয়ে হাত ধুই। এবং আমি দেখি যে আমি যদি গ্লাভস ছাড়া
হাতকে যদি সাবান দিয়ে ধুই, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা মানে হাতের প্রত্যেকটা জিনিস, হাতের থেকে নার্ভ সাপ্লাই আছে, আমি যে সব জায়গায় যে পরিষ্কার করলাম, এটা কিন্তু আমার নিজের একটা নিজস্ব নজরদারি থাকে। কিন্তু গ্লাভস পরলে গ্লাভসের তো কোনো নার্ভ সাপ্লাই নাই, অনেক জায়গায় কিন্তু পুরোপুরি ডিসইনফেক্ট করা নাও হয়ে থাকতে পারে। সেই কারণে আমার ডাক্তার তাবরিজ এবং তাসবির দুজনের কাছেই প্রশ্ন, এটা আমার জানার আগ্রহ আর কি, যে আসলে যদি আমরা আমাদের দেশে এইটা চালু করি যে আমরা গ্লাভস মোটেই পরবো না, কিন্তু প্রতি 2 রোগীর মাঝখানে আমরা সাবান দিয়ে হাত ধোবো অথবা হ্যান্ড স্যানিটাইজ করব, এটা কি বেশি নিরাপদ হবে কিনা? আমি প্রশ্নটা রাখলাম আমার মানে আপনার যে মূল প্রশ্ন সেই প্রশ্নের উত্তরের পরে আমার মনে হয় আপনারা আমার এই প্রশ্নটা দিতে পারবেন। আমার কাছে আপনাদের প্রশ্ন ছিল যে সংক্রামক ব্যাধিটা আমাদের দেশে, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করার উদ্যোগ আছে কিনা। সেই উদ্যোগটা আসলে আগে থেকেই ছিল, মানে গত কয়েক বছর ধরেই এটা ছিল, কিন্তু এই উদ্যোগটার বাস্তবায়নের পথে আমি বলবো যে উৎসাহ, উদ্দীপনা বা আমি বলবো যে আনুকূল্য, এগুলির খানিকটা অভাব ছিল। মানে এটা আপনারা বুঝতেই পারেন যে আমাদের দেশে কিন্তু এক একটা সাবজেক্ট তৈরি হয় 2টা প্রক্রিয়ায়। একটা হচ্ছে কোনো একজনের মানুষের অক্লান্ত পরিশ্রম করতে হবে, সাবজেক্টটা পপুলার না, কিন্তু কোনো একজন মানুষের অক্লান্ত পরিশ্রম করতে হবে। যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিমাটোলজিকে দাঁড় করাতে যে আলম স্যার এবং তার তত্ত্বাবধানে আমাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে, এবং সেই পরিশ্রমগুলো আমার মনে এখন একটা বিভীষিকার সৃষ্টি করে, এবং যে কোনো নতুন উদ্যোগে আমার জন্য একটা বাধা হয়ে দাঁড়ায় সেই স্মৃতিটা। আর 2 নম্বর পথ হচ্ছে প্রভাবশালীদের যদি সেদিকে নজর থাকে, যেমন প্রভাবশালী ব্যক্তিরা মোটামুটি করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হন, কাজেই কেউ যদি হৃদরোগ হাসপাতাল করতে চান সেটা কিন্তু একটা আনুকূল্য পাচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা, বড় বড় মন্ত্রী, এমপি এবং মানে সিনিয়র আমলা, তারা ক্যান্সারে আক্রান্ত হন, কাজেই ক্যান্সারের জন্য কিছু করলে সেটাকে এস্টাবলিশ করা সহজ। তারা ব্রেনের রোগে আক্রান্ত হন, স্ট্রোকে আক্রান্ত হন, এগুলি খুবই সহজ। কিন্তু এ যাবৎ কিন্তু সংক্রামক ব্যাধির ব্যাপারে বাস্তবতাই ছিল এমন যে গরিবরা বেশি আক্রান্ত হতেন। এবং আপনারা তো জানেন যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যে র্যাকেট, সেই র্যাকেটে কিন্তু ওই দরিদ্র যারা সংক্রামক ব্যাধিতে বেশি আক্রান্ত হয় তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। তা এই কারণেই সংক্রামক ব্যাধির ব্যাপারটা খুবই স্লোলি আগাচ্ছিল। কিন্তু যেহেতু করোনা ধনী দরিদ্র নির্বিশেষে কাউকেই ছাড়ছে না, এবং আমাদের দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, কাজেই আমি আশা করছি যে আগামী কয়েকটা মাসে আমাদের এই সংক্রামক ব্যাধি বিভাগটা গড়ে তোলাটা ত্বরান্বিত হবে। আমি একটু এখানে যোগ করতে চাই প্রফেসর আতিকুল হক। আমি আমার হচ্ছে আর 10 মিনিট আছে, আমরা শেষ করব, সবার কাছে একটু করে ঘুরে আসবো। I'll come last to Tabriz. I start with Professor Hassan, then we'll go round. আপনি যে সংক্ষেপে আপনার যদি কনক্লুডিং স্টেটমেন্ট দেন আজকের ওয়েবিনার, আপনার যদি কিছু বলার থাকে আজকে। প্রফেসর হাসান। ধন্যবাদ। অনেক আলোচনা তো ভালো হয়েছে অনেক, এবং আপনারা প্রত্যেকে যা যার মতো করে, তার ফলে আমার কনসেপশনটাও ক্লিয়ার হলো অনেক কিছু। এখানে 2-1টা জিনিস আছে একটু আমি মনে অ্যাড করে দেওয়া ভালো, সেটা হলো এটা একটা এনভেলাপ ভাইরাস, এটা খুব নরম একটা ভাইরাস। এই ভাইরাসটা এনভেলাপটা সাবান এবং 70% অ্যালকোহল দিলেই এটাকে মেরে ফেলা, মানে ইয়ে করা যায়। সুতরাং হিবিসল গভর্নমেন্টে যেটা বললেন যে অনেক, এটা তো আবার এক্সপেন্সিভও একটা জিনিস, কতটুকু পান না পান, সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু আতিক ভাই যেটা বললেন, এবং এই যে গ্লাভস পরার ব্যাপারটা, এগুলো কিন্তু আসলে ওরকম দরকার নেই। অনেক সময় মানুষজন রাস্তায় গ্লাভস পরে ঘুরে বেড়ায়, এগুলো কিন্তু খুব ভুল। এমনকি ফুল হাতা শার্টটাও পরার দরকার নেই, হাফ হাতা, নাথিং বিলো এলবো। এবং আমাদের ডাক্তাররাও অনেকে ফুল হাতা শার্ট এবং কাফ, তখন দেখা যায় যে এই কাফের জায়গায় তো আমি টেবিলে যখন হাত দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব কমন মিস্টেক আমাদের আছে। এগুলো নিয়ে আজকে কথা বলা অবশ্য হলো না, কিন্তু এগুলো ব্যাপার আছে, এবং জিনিসগুলো যত সহজ করতে হবে। এক কথায় হলো করোনা এত সহজে তো যাচ্ছে না, আমাদের আরো থাকবে, সুতরাং এটাকে আমাদের পার্ট অফ লাইফের মধ্যে এনে ফেলতে হবে। এবং ডাক্তার থেকে শুরু করে আমরা যে অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছি, এগুলো থেকে সরে এসে বেসিক্স জিনিসগুলো, যেটা ডক্টর তাবরিজ বললেন, আমি এই কথাগুলো আমি পারলে এটা সবাইকে দেখাবো আমার আজকে যেটা হলো, কারণ আমার এই কথাগুলো আমারও কথা, আপনাদের কাছ থেকে এটা শোনা আমি জোর পেলাম, আরো এগুলো নিয়ে আরো কাজ করবো। ধন্যবাদ।
ধন্যবাদ প্রফেসর হাসান। আমি যাচ্ছি টিটু ভাই, আপনার কাছে যাচ্ছে। আপনি তো একাডেমিশিয়ান, আপনি হচ্ছে মুগদা হসপিটাল প্রিন্সিপাল এখন, এর আগে ছিলেন ঢাকা মেডিকেল। আমাদের যে কোর্স কারিকুলাম, এই যে আন্ডার গ্রাড যারা ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার, তারপর ইন্টার্নশিপ যাচ্ছে, ওখানে কিন্তু ইনফেকশন কন্ট্রোল বলে কোন শিক্ষা দেওয়া হয় না। অর্থাৎ আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম স্টুডেন্ট, আই ডোন্ট নো এনিথিং অফ দ্য ইনফেকশন কন্ট্রোল। অথচ বাংলাদেশে কিন্তু ইনফেকশন ডিজিজে ভরা। এই যে আমাদের একটা ইগনোরেন্স ছিল, এটা কি এই কোভিড-19 হওয়ার পর কি আমরা মোর হব, অ্যাটেনশন দেব এখন এটার উপরে? টিটু ভাই। আমার মনে হয় যে প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার বলেছেন যে আসলে এই কোভিডে আমাদের কিন্তু কিছুটা হলেও আমাদের মধ্যে নাড়া দিয়েছে, যে এটা কিন্তু ধনী দরিদ্র সবাইকে এফেক্ট করেছে। এবং আমরা কিন্তু একাডেমিশিয়ানরা কিংবা আমরা টিচাররা, এখানে আমার আরো শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, সবাই এখন বুঝতে শুরু করেছি যে আমাদের আসলে একসময় আমরা বলতেই বসেছিলাম যে ইনফেকশন আমাদের জন্য একটা প্রবলেম হতে পারে। গত বছর থেকে আমরা কিছুটা বাংলাদেশ টের পেয়েছি, যেমন ডেঙ্গিতে আমরা কিছুটা টের পেয়েছি, এবং এইবার কোভিডে কিন্তু একেবারে আমাদের নাড়া দিয়ে ফেলেছে। সো কোর্স কারিকুলামে আমাদের পড়ানো হয় কমিউনিটি মেডিসিনে ইনফেকশাস কন্ট্রোলের ব্যাপারে, যেটা এই সাবজেক্টের ব্যাপারে আমাদের ছাত্রদের আসলে বেশ অনীহা আছে। আমাদের সবারই কিন্তু খুব ইন্টারেস্ট ছিল না আসলে, হয়তোবা এটা পড়ানোর কারণে হোক, যে কোনো ভাবেই হোক। এখন আমার মনে হয় যে স্পেসিফিক্যালি আন্ডার গ্রেডে আমাদের স্টুডেন্টদেরকে এরকম একটা সিস্টেম থাকা উচিত, হাউ টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। এবং সেটা কিন্তু আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ক্লিনিশিয়ান সবারই, এবং আমাদের কমিউনিটি মেডিসিন, এবং সবাইকে কিন্তু কোঅর্ডিনেটেড ওয়েতেই ন্যাশনাল লেভেলে এটার জন্য উদ্যোগ নিতে হবে। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অবশ্যই আমি এই উদ্যোগ নিব, এবং আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদেরও বলবো যে এটা যেন আমরা সর্বস্তরে এটার জন্য কাজ করি। এটা পোস্ট গ্রাজুয়েশনও সৈয়দ আতিকুল হক স্যার বলেছেন যে বঙ্গবন্ধুতে এটা মানে হয় নাই কোনো কারণে, নিশ্চয়ই এটা স্যারও চেষ্টা করবেন হওয়ার জন্য। আমরা একই সাথে বিসিপিএস এ কাজ করি। বিসিপিএস এ যদিও ট্রপিক্যাল মেডিসিনের একটা ডিগ্রি আছে এফসিপিএস, কিন্তু এটাও খুব বেশি মানে এটা চালু না আর কি, এটা সবাই অ্যাকসেপ্ট করে না। আমি সর্বশেষ বলতে চাই যে আসলে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের নিতে হবে। সেটা যেমনি ভাবে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল অ্যাক্টিভিটিস যেটা কমিটি করা হয়েছে, সেখানে আমি দুইটা জায়গায় মাইক্রোবায়োলজিস্টদেরকে ফোকাল পারসন না করে আমি রিকোয়েস্ট করব, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন এখানে টেকনিশিয়ানদের আরেকটু প্রায়োরিটি দিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে এবং পাবলিক হেলথ সার্ভিসের লোককেও এখানে ইনভলভ করে এটাকে বেগবান করা উচিত, ধরে রাখা উচিত। এবং আমি আবারও বলতে চাই আমাদের আন্ডারগ্রেড লেভেলেও এটার উদ্যোগ থাকা উচিত। এবং এই কমিটিটা করার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য আমি আকরাম স্যার এবং জাহিদ স্যারকে ধন্যবাদ জানাই। স্যার এটা যেন আলোর মুখ দেখে এবং আমরা সবাই একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ টিটু ভাই। আমি প্রফেসর আকরাম হোসেন আপনার কাছে যাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনাদের যে সোসাইটিটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এই সোসাইটির নামটা কি, তাদের কি কোনো ওয়েবসাইট আছে কিনা, এবং আপনাদের শর্ট টার্ম এন্ড লং টার্ম প্ল্যানটা কি? আর আপনারা আরেকটা কোশ্চেন, আমরা যারা বাংলাদেশি বিদেশে থাকি যারা, তাদেরকে সম্পৃক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা? প্রফেসর আকরাম হোসেন। আমি ওই উত্তর দেওয়ার আগে আমি আতিক ভাইয়ের সূত্র ধরে, আমরা যে রিসেন্টলি এমডি মাইক্রোবায়োলজি, আমাদের এমফিল থেকে এখন এমডি মাইক্রোবায়োলজি রেসিডেন্সি গেছে, সেখানে ইনফেকশাস ডিজিজের জন্য আমরা 2 মেয়াদে 6 মাস করে বরাদ্দ রেখেছি। এটা হলো একটা ডেভেলপমেন্ট, এটা উনি জানেন কিনা। এটা একটা। আরেকটা হলো আমাদের একটা স্লোগান হলো ইনফেকশন এই প্রিভেনশন থেকে, যে মাইক্রোবায়োলজিস্টকে বেঞ্চ থেকে বেডে যেতে হবে। অর্থাৎ এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপে কাজ করার জন্য তাদেরকেও ক্লিনিশিয়ানের সঙ্গে একত্রে থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা পৃথিবীর সব জায়গায় এবং WHO এর গাইডলাইনেও মাইক্রোবায়োলজিস্টকে এই ইনফেকশন প্রিভেনশনের প্রিন্সিপাল রোল নিতে বলা হয়েছে, এবং ইনফেকশন ডিজিজ পেশেন্ট ট্রিটমেন্ট করবেন। কিন্তু প্রিভেনশনের ব্যাপারটা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ব্যাপারটা আর পুরো ব্যাপারটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে আমরা যত বেশি ক্লিনিশিয়ানদেরকে ইনভলভ করতে পারবো তত বেশি সাফল্য আসবে। আমাদের কাজটা হলো স্টিয়ারিং ধরে রাখা। এবং আমরা এই জন্য, আমরা যেমন আমাদের এখানে যে হসপিটাল যে ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল কমিটি এর চেয়ারপারসন হলো হাসপাতাল এখানকার যে সিইও অথবা চেয়ারপারসন। আমরা এই একই জিনিস প্রস্তাব করেছি যে গভর্নমেন্ট হাসপাতালে অবশ্যই ডিরেক্টর এবং বেসরকারি হাসপাতালেও, কারণ 1 নম্বর ব্যক্তি যদি ইনভলভ না হয় বাজেটও আসবে না, সবকিছু হবে না। এবং অল ক্লিনিক্যাল হেডস প্লাস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নার্সিং ডিপার্টমেন্ট, আদার যারা ইনভলভ তাদেরকেও থাকতে হবে। আরেকটা প্রশ্ন কি, আমাদের এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ফেসবুকের গ্রুপ আছে, এর মাধ্যমে আমরা অনলাইন কোর্স পরিচালনা করতেছি। এবং আমাদের একটা প্ল্যান ছিল যে অ্যাট দি এন্ড অফ দ্য অনলাইন কোর্স
অগাস্টে অথবা সেপ্টেম্বরের দিকে আমরা এই সবাইকে একত্র করব। প্রথমে আমরা মাইক্রোবায়োলজিতে উদ্বুদ্ধ করে এই ইনফেকশন প্রিভেনশন এটা, তারপরে আমরা আমাদের পরবর্তী আমার যেটা প্ল্যান সেটা হলো মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল। সেখানে মাইক্রোবায়োলজিস্ট থাকবে, সেখানে ক্লিনিশিয়ানস থাকবে, সার্জনস থাকবে, নার্সেস থাকবে এবং আদার থাকবে, যেটা আমি ইন্ডিয়ায় দেখে এসেছি। অর্থাৎ ইনফেকশন প্রিভেনশন থেকে আরেকটু এক ধাপ এগিয়ে হসপিটাল ইনফেকশন প্রিভেনশন, এবং সেখানে স্টেক হোল্ডার সবাই থাকতে হবে। কাজেই আমরা চাইবো যে ক্লিনিশিয়ানরা যত বেশি এগিয়ে আসবে, কেউ না কেউ কোঅর্ডিনেট করতে হবে। আমরা হয়তো কোঅর্ডিনেট করব, কিন্তু আমরা চাইবো যে অনেক বেশি ইনভলভমেন্ট ফ্রম দ্য সার্জনস, ফ্রম দ্য ক্লিনিশিয়ানস এন্ড ফ্রম অল সাইডস। আর কোনো কিছু ওয়েবসাইট আমরা এখনো তৈরি করতে পারি নাই, ওয়েবসাইট আমাদের প্ল্যানে আছে। এই কোভিড না হলে আমরা করে দিতাম। আপনার সোসাইটির নামটা কি? স্যার বাইরে না, যারা এখন তো থাকেন আমরা এই যে আমি বলি, আমরা এটা অ্যালায়েন্স হিসেবে এখন কাজ করতেছি। এখন আমরা সোসাইটি অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্টকে আমব্রেলা হিসেবে নিয়েছি, কিন্তু আমাদের প্ল্যান হলো একটা ওয়ার্কশপ করে সেখানে আমরা আলাদা একটা সোসাইটি করব। সেই সোসাইটি হবে মাল্টি সোসাইটির নামটা একটা দিয়েছেন? না, এখন যেটা দিয়েছি এটা প্রস্তাবিত। এখানে আসলে প্রথম তো আমাকে মাইক্রোবায়োলজিস্টদেরকে মোটিভেট করতে হবে, তারপরে আমি অন্যদেরকে এখানে আনবো। এখন আমরা দিচ্ছি যে এই IPCBD, অর্থাৎ ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল বাংলাদেশ। এটা আচ্ছা, আপনার কাছে আসবো। আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি সবচেয়ে শেষে আসবো প্রফেসর সৈয়দ আতিকুল হক, ওনাকে দিয়ে আমরা কনক্লুড করব। এর আগে আমি চলে যাচ্ছি এখানে আরিফ মাহমুদ, একটা হি ওয়ার্কস উইথ এভার কেয়ার, তার একটা কোশ্চেন নিয়ে আমি তাবরিজের কাছে চলে যাচ্ছি। সে বলেছে উই শুড ইনভলভ administrator or leader, otherwise it will be difficult to achieve the objectives. যাই হোক, আমি চলে যাচ্ছি তোমার কাছে খুব সংক্ষেপ, আমাদের কিন্তু সময় নেই আর। তোমার এই আজকের আলোচনা থেকে তুমি যদি একটু কনক্লুশন ড্র করো, ভেরি কুইক। আচ্ছা, প্রথমে আমি ওই আতিক স্যার যে প্রশ্নটা করেছিলেন গ্লাভস ছাড়া পেশেন্ট দেখাটার ব্যাপারে মতামত কি, এটা আমি আমার এই শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল নিয়ে আমি একটা সামারি করব। এই উত্তরটা হয়তো আমি এখানে দিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে যে সময় কিন্তু খুব কম। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হেলথ কেয়ার ওয়ার্কারদের, কোভিড এর আলোকে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেক্ট করাটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি গোল এখানে। সেটার ক্ষেত্রে এই যে সব জায়গায় সম্ভব না হ্যান্ড স্যানিটাইজার, এটা আমার অ্যাডভাইস হচ্ছে বা সাজেশন হচ্ছে এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না। হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটা পেশেন্ট দেখার আগে অ্যাটেন্ডিং ভিজিটর সবার জন্য এনশিওর করার জন্য মেক ইজ এ মুভমেন্ট, ক্লেম ইট অ্যাজ এ অক্সিজেন থেরাপি ফর পেশেন্ট, হ্যান্ড স্যানিটাইজার ফর হেলথ কেয়ার ওয়ার্কার। এটাকে কম্প্রোমাইজ করবেন। এটা না করতে পারলে হোল ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল উইল কোলাপস। এটা কেন বললাম? আপনার উত্তর এটাই। গ্লাভস যদি না করে আমরা ব্যবহার করি, এই পেশেন্ট দেখি, তাহলে এই যে হ্যান্ড স্যানিটাইজারের যে একটা পদ্ধতি 20 সেকেন্ড করতে হয়, বাংলাদেশে একটা সার্ভিসে আমি জান মোহাম্মদের সাথে কথা বললাম অনেকক্ষণ, ও একটা সাজেশন দিল আমার। তাসবির ভাই, আপনাকে একটু মিউট করে কথা হ্যাঁ, এটা বললো তো ওখানে ডিসক্রিট ম্যাচ দেখেন এসে। তাসবির ভাই, আপনি একটু মিউট করে কথা বলেন। সো সরি অ্যাবাউট দ্যাট। তো আমি যেটা বলছিলাম আপনার প্রশ্নের উত্তর, যেটা লেস দেন 2% যেখানে হেলথ কেয়ার ওয়ার্কারদের হ্যান্ড স্যানিটাইজারের কমপ্লায়েন্স, সেখানে যদি আমরা গ্লাভসটাও সরিয়ে নিই, আপনার কিন্তু এই হেলথ কেয়ার ওয়ার্কারদের ইনফেকশনটা বেড়ে যাবে। সুতরাং নো কম্প্রোমাইজ অ্যাবাউট হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য স্যানিটাইজার এবং ভিজিটর এবং পেশেন্ট। তাহলে আমার শর্ট টার্ম যে আজকে যে আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল, মাইক্রোবায়োলজিতে যারা নাকি আছেন তাদের যেহেতু ডেডিকেটেড সময় দেওয়ার জন্য সময় আছে এবং তারা করতে চাচ্ছেন, এবং ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল এটা হতে হবে ক্লিনিশিয়ান এবং মাইক্রোবায়োলজি বা যে কোনো একজন ট্রেন, তাদের মধ্যে একটা কোলাবোরেশন। সো দ্যাট ক্যান বি ডান ফর শর্ট টার্ম এবং লং টার্ম। আর সেকেন্ড যেটা ইনফেকশাস ডিজিজের যে একটা ভবিষ্যতে একটা পরিকল্পনা নেওয়া, আমরা যারা বাইরে আছি আমরা হয়তো সাজেশন কিছু একাডেমিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে সহায়তা করতে পারি। সেটা হচ্ছে আমার আরেকটা আপনার সাজেশন আর কি। তো এটা আসলে আরো অনেক কিছু বলার ছিল। তো আজকে প্রথমে যেটা আমি বলবো যে বাজেট একটা, আপনারা যখন কথা বলবেন অ্যাডমিনিস্ট্রেশনকে যে ইনভলভ করার কথা বলেছে আরিফ মাহমুদ আমার ক্লাসমেট, একটা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল করতে হলে গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট আসতে হবে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাপোর্ট আসতে হবে, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আসতে হবে, আপনাদের একটা ডিসইনফেকশন ক্লিনিকের আলাদা একটা ডিপার্টমেন্ট করতে হবে, তারপরে এই যে একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, সার্ভিলেন্স এবং কালচার এবং সেন্সিটিভিটি ডেটা ছাড়া নো ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল ক্যান এস্টাবলিশ। এই জিনিসগুলো অনেকগুলো পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হচ্ছে হ্যান্ড হাইজিনটাকে এনশিওর করা,
ওভারঅল থেকে গ্রাউন্ডে ট্রান্সফার করা এবং ইনফেকশনটা ওয়ার্ডের ভিতরে কন্টেইন করা, আরও বেশি বেশি কতগুলো ভিজুয়াল এবং ইন পার্সন কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এটা হচ্ছে আমার আজকের মোটামুটি একটা সামারি। আচ্ছা তাজবির রহমান, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তাবরিজ। আমি চলে যাচ্ছি সৈয়দ আতিকুল হক আপনার কাছে, আপনি ফাইনাল কনক্লুডিং স্টেটমেন্ট যদি দেন একটু প্লিজ ফর দ্য ওয়েবিনার ইন 2 minutes। অনেক ধন্যবাদ। আমি বলবো যে প্রথমত এই আলোচনাটা আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে আমি খুবই উপকৃত হয়েছি। এখানে অন্যান্য যে সমস্ত অংশগ্রহণকারী ছিলেন তাদের আলোচনা থেকে আমি বেশ নতুন কিছু জিনিসও শিখেছি, আবার কতগুলো ব্যাপারে আমার দৃষ্টিটা সম্প্রসারিত হয়েছে বা দৃষ্টি খুলেছে। আমি আশা করি আমাদের যারা দর্শক তারাও সবাই সেভাবে উপকৃত হয়েছেন, এবং আমি এটাও ভাবছি যে ডাক্তারদের কতগুলো আপনারা জানেন ফেসবুক গ্রুপ আছে, যাতে আমি এই লিঙ্কটা সেখানে আমি আপলোড করব, যেন আমরা আমাদের দেশের ডাক্তার সবাই যেন আমি যেই জিনিসগুলো শিখেছি আমার সমস্ত সহকর্মীরা যাতে সেই বিষয়গুলো শিখতে পারেন। এবং এই শিক্ষণীয় বিষয়ের মধ্যে আমার কাছে একটা বিষয় একটু বেশি স্ট্রাইকিং মনে হয়েছে, যেটা তাবরিজ বললেন যে তাদের হাসপাতালে, আমেরিকার একটা উন্নত ভালো হাসপাতালেই তারা অনেক রোগীরই চিকিৎসা করছেন যাদের টেস্ট করা হয়নি অথবা যাদের টেস্ট নেগেটিভ ছিল, তাদের সিমটম এবং হিস্ট্রি অফ এক্সপোজারের উপর ভিত্তি করে। এখানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে ন্যাশনাল গাইডলাইন্স তাতেও কিন্তু সিমটমের উপর ভিত্তি করে রোগ নির্ণয়ের, কোভিড-19 নির্ণয়ের একটা ফর্মুলা আছে যাকে বলা হয় সাসপেক্ট কেস। কিন্তু আমাদের ডিজি অফিস প্রথম থেকে কখনোই সেটা ব্যবহার করেনি। ডিজি অফিসের উপরতে সবসময় বলা হয় যে 14,000 জন রোগীর পরীক্ষা হয়েছে, 3,000 পজিটিভ, মানে এই 3,000 হচ্ছে করোনার রোগী যাদের ঘটনাচক্রে পরীক্ষা হয়নি অথবা যাদের সিমটম ছিল কিন্তু টেস্টটা ফলস নেগেটিভ এসেছে, তাদেরকে কিন্তু করোনার হিসাবে নেওয়া হচ্ছে না। এবং এই হিসাবে আমাদের অজস্র রোগী যারা সত্যি করোনায় আক্রান্ত তারা করোনা হিসাবে আইডেন্টিফাইড হচ্ছেন না, তারা নিজেদেরকে আইসোলেট করছেন না এবং তারা সমাজে সংক্রমণটা ভয়াবহভাবে ছড়িয়ে দিচ্ছেন। এই জন্য আমি বলবো যে আমাদের ডাক্তার সমাজের এখন আরো ভোকাল হওয়া উচিত, যে আমাদের এই যে ডিজি অফিস থেকে যে উপাত্ত দেয় সেই উপাত্তে প্রত্যেক দিনই টেস্টের মাধ্যমে কনফার্ম কোভিডের সংখ্যা এত, হয়তো 3,000, তার সাথে সাসপেক্টেড কোভিড 3,000 বা 4,000 যেটাই বলার সেটা বলবে। এবং ঠিক তেমনি মৃতের উপাত্তেও কনফার্ম কোভিডে মৃত্যু এতজন, হয়তো 50, তার সাথে সাসপেক্টেড কোভিডে মৃত্যু এত, মানে সাসপেক্টেড কোভিডকে ক্যাচ করা, তাদেরকে নেটওয়ার্কের মধ্যে আনা, তাদের হিসাবটা পাওয়া, তাদের আইসোলেট করা, এই ব্যাপারগুলোকে আমাদের সম্ভবত আরো এক্সপেডাইট করার প্রয়োজন আছে। আমি এই দাবিটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর সৈয়দ আতিকুল হক। আমি আসলে অ্যাপোলজিস চাচ্ছি, একটা ফোনে কথা বলছিলাম, এটা আমি মিউট না করে, কারণ হচ্ছে আমার আম্মা খুব অসুস্থ, সে ডাক্তার ফোন করেছিলেন আসলে, সো আই এম ভেরি সরি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টিটু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর আকরাম হোসেন, ধন্যবাদ সৈয়দ আতিকুল হক। আমি তো আপনার খুবই অ্যাডমায়ারার, অ্যাকচুয়ালি আপনাকে খুব ফলো করি আমি। তাবরিজ, ইউ ডুইং এ অসাম জব, তুমি বাংলাদেশের জন্য যা কাজ করছো মানে এটা দেখার মতন আসলে। আই এম প্রিটি শিওর জাহিদ, প্রফেসর হাসান, প্রফেসর আকরাম হোসেন যে সোসাইটির কথা বলছেন, যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের কথা বলছেন, সেখানে তাবরিজকে তারা সম্পৃক্ত করবে এবং তাবরিজকে নিয়ে কাজ করবে। এখানে অনেকে কাজ করার ইচ্ছা আছে, আমরা যারা নন রেসিডেন্ট ফিজিশিয়ান বাংলাদেশি বিদেশে আছি, আমরা কিন্তু কাজ করার জন্যই আছি, আমাদেরকে প্লিজ ইনভলভ করবেন। উই আর মোর দেন হ্যাপি টু ওয়ার্ক। আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 52 কে আমাদের এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা আমরা কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, এবং ইনশাল্লাহ আবার মিট করব কোনো এক সময়, আলোচনা করব। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ। নাসির ভাই, ধন্যবাদ। তাবলিগ তোমাকে তো